কখনো খেয়াল করেছো মাগরিবের ঠিক আগে প্রকৃতিটা কেমন বদলে যায়? বাতাসটা হঠাৎ করে থেমে যায়, চারপাশে সব কোলাহল যেন হ্যালো সার্ভাইভার, সো ওয়েলকাম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের মিস্টার ট্রিপল আর এর 6 মিলিয়ন উপলক্ষে দুর্দান্ত ল্যান্ড টুর্নামেন্টের সেমিফাইনালের মঞ্চে শুরু হয়ে গেছে আমাদের মিস্টার ট্রিপল আর প্রেজেন্ট মিস্টার ট্রিপল আর 6 মিলিয়ন স্পেশাল টুর্নামেন্ট, যেখানে আমাদের ঢাকা ডিভিশনের কোয়ার্টার ফাইনাল পার করে আমরা চলে এসেছি এবার সেমিফাইনালের মঞ্চে। কাস্ট ডেস্কে আমি যুক্ত রয়েছি তানিয়া তনু, এন্ড আমার সাথে যুক্ত রয়েছে আব্দুর রহমান ভাইয়া। হ্যালো ভাইয়া, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি এন্ড আমি অনেক এক্সাইটেড বিকজ আজকে নকআউট স্টেজ এবং আজকে থেকে শুরু হচ্ছে সেই ম্যাডনেস, যা কিনা শুধু একটা জেলাতেই না, আটটা জেলাতে এন্ড এক্স্যাক্টলি 6 মিলিয়ন কমপ্লিট হয়েছে ট্রিপল আর এর জন্য এখানে তাকে অনেক অভিনন্দন আমার তরফ থেকে এবং পুরো আমাদের ম্যানগোয়ের তরফ থেকে তো অবশ্যই। এন্ড দেখা যাক অবশ্যই আজকে নকআউট স্টেজে প্রথম থেকে অবশ্যই কোন টিম তারা পার্টিসিপেট করতে চলেছে এবং তারা কেমন পারফরমেন্স ডেলিভারি করতে চলেছে। সো এক্স্যাক্টলি গাইস, এখান থেকে আমরা দেখা শুরু করবো এরপর একের পর এক সবগুলো ইনপুট। রাইট, আমরা দেখে নিব আমাদের নতুন মেটাতে যুক্ত হওয়া ইউনিক ক্যারেক্টার স্কিল, যেখানে আমাদের অ্যাক্টিভ স্কিল প্রত্যেকটা টিমের প্লেয়ার গুলো ডিফারেন্ট ইউজ করতে পারবে, মানে এক টিমে সেম অ্যাক্টিভ স্কিল ইউজ করা যাবে না। এই মেটার মাধ্যমে কিন্তু নিজেদের ভালোভাবে ইমপ্রুভমেন্ট অ্যান্ড মিলিয়ে নিয়েছেন আমাদের টিমগুলো, তাদেরকে মানিয়ে নিয়েছে সেই পারফরমেন্সের মধ্যে থেকে। সেটা কিছুক্ষণ পর আমরা ম্যাচের মধ্যে সেই দুর্ধর্ষ পারফরমেন্সটা তো দেখেই নিব অ্যান্ড আমরা চলে যাবো আমাদের নেক্সট ক্যাটাগরি। ইয়েস, দ্যাট ইজ আওয়ার পয়েন্ট সিস্টেম। পয়েন্ট সিস্টেমের মধ্যে আমরা যদি লক্ষ্য করতে যাই, আমাদের স্পোর্টস সিনারিওতে ভুয়াকারী দল পেয়ে যাবে 12 পয়েন্ট, হ্যাশট্যাগ 2 9 পয়েন্ট, হ্যাশট্যাগ 3 8 পয়েন্ট। এভাবেই প্লেসমেন্ট অনুযায়ী পয়েন্টটা কমতে হ্যাশট্যাগ 10 পেয়ে যাচ্ছে 1 পয়েন্ট, অ্যান্ড হ্যাশট্যাগ 11 and 12 থাকছে না কোনো পয়েন্ট, বাট পার কিলে প্রত্যেকটা প্লেয়ার পেয়ে যাচ্ছে 1 পয়েন্ট করে। এক্স্যাক্টলি, পার কিল এলিমিনেশন পয়েন্টটা ইম্পর্টেন্ট যখন এখান থেকে আপনি থাকবেন টেবিলের একদম বটম সাইডে। বাট আজকের দিনে এখান থেকে হবে এ গ্রুপে 2টা ম্যাচ বারমুডা এন্ড পার্গাটরিতে, বি গ্রুপে হবে 2টা ম্যাচ বারমুডা এন্ড পার্গাটরিতে। দেখে নেবো এখান থেকে আজকে এই 2টা ম্যাচের মধ্যে কোন টিম কোন স্ট্র্যাটেজি মেনটেন করতে চলেছে। যেহেতু এখান থেকে 2টা ম্যাচ হবে, সেহেতু আমরা এক্সপেক্ট রাখবো এমনটাই যে একটু ডিফেন্সিভ গেম প্লে, একটু সার্ভাইভিং গেম প্লে করার চেষ্টা করবে হয়তো বা টিমরা। তবে যে টিম একটা ম্যাচ মিস করবে, তার পরবর্তী ম্যাচে সে অবশ্যই অনেক অ্যাগ্রেসিভলি কিন্তু গেম প্লে করা শুরু করবে, কারণ 2 ম্যাচের ভরপাইতে 1 ম্যাচে তখন করতে হবে, তখন ফিনিশিং পয়েন্টে কিন্তু অনেক ইম্পর্টেন্ট ব্যাপার হয়ে দাঁড়াবে। বাট যেহেতু বারমুডা এন্ড পার্গাটরি এই 2টা ম্যাপ অনেক পুরনো ম্যাপ এন্ড অনেকবার এতে স্কোয়াড অনেক ভালো খেলে এসেছে, অনেকবার গ্রাইন্ড করে এসেছে, সো এই 2 ম্যাচের মধ্যে ভালো কিছু আমরা এক্সপেক্ট করব। বাট রাইট নাও ফার্স্ট ম্যাচ স্টার্ট হয়ে গেছে এন্ড হতে নিয়ন ডমিনেটরস, ও মাই গড, ন্যাশনাল লবির স্কোয়াড তারা এত আগে আমাদেরকে ছেড়ে চলে গেছে, সেটা আমাদের জন্য অবশ্যই বড় একটা ধাক্কা। তুমি লুক এট দিস টিম NEA, যারা কিনা এখান থেকে আজকে 9টা এলিমিনেশন বের করে অন দ্য টপে থাকছেন। শুরুটা চমৎকার করেছে উইপ, যেখানে অবশ্যই আজকে লবিতে থাকে ওয়ান অফ দি ওল্ডেস্ট স্কোয়াড অফ দ্য ফিফা বাংলাদেশ কমিউনিটি, তারাও দুর্দান্ত স্টার্ট এখানে করতে পেরেছে, 4টা এলিমিনেশন তারাও কিন্তু এখানে আনতে পেরেছে। অলসো থাকছে FX, ও মাই গড, অনেকদিন পরে FX এ দেখতে পাচ্ছি আমরা। B4W LGA তারাও এখানে অ্যাভেলেবল থাকছে, বাট NDT এবং DK যে শুরুটা তারা কিন্তু একদমই প্ল্যানিফাই করতে পারেনি, এলিমিনেট হয়ে গেছে। দেখা যাক তাদের সাথে এবার কোন টিমগুলো নেক্সটে নাম লিখাতে চলেছে। এই মুহূর্তে আমরা রয়েছি শিপইয়ার্ডের সেকশনে, যেখানে দুটি টিমের দুটি সোলো প্লেয়ার গুলোকে লক্ষ্য করা যাচ্ছে। ইতিমধ্যেই প্লেয়ার গুলো তাদের পজিশন চেঞ্জ করছেন, অ্যান্ড সেই সেকশন থেকে যদি একটু লক্ষ্য করতে চাই আমাদের WIP দের পারফরমেন্সের দিকে, তারা এভারেজে তাদের কিল পয়েন্ট তুললেও লবিতে দুর্ধর্ষ একটা ডমিনেটিং মোমেন্ট কমপ্লিট করছে আমাদের NEH রা, অ্যান্ড যেখানে 9টা ক্লিয়ার কিল পয়েন্ট তারা কমপ্লিট করেছে। অ্যান্ড অবভিয়াসলি প্রথম ম্যাচে ধাক্কাটা নিয়ন ডমিনেটরস এর জন্য অনেক বেশি হিমশিম একটা পজিশন বলা যাবে আমাদের অ্যান্ডির জন্য। এক্স্যাক্টলি WIP একটা ফাইটের মধ্যে থেকে জ্যাক কডের মাধ্যমে মাল্টিপল ড্যামেজ গুলো ড্রপ করছেন। টক্সিক অনেকটা লো হেলথের মধ্যেই রয়েছেন, এন্ড প্রবাবলি এই সিচুয়েশনে তার বেঁচে থাকার পসিবিলিটি অনেকাংশেই কমে যাচ্ছে। জ্যাক প্রপারলি রাশ করা একটা ডিসিশন নিয়েছেন, এন্ড এই সিচুয়েশনের মধ্যে টক্সিক ব্যাকআউট করা ছাড়া আর কোনো ওয়ে থাকছে না। 1 ভার্সেস 1 সিচুয়েশনে কোন প্লেয়ার টিম এগিয়ে থাকতে পারে বলে আপনার মনে হচ্ছে?
দেখুন শুরুটা এখান থেকে অনেকটা ম্যাটার করে। যদি এখান থেকে শুরুটা দুর্দান্ত হতে পারে সেহেতু বলা যায় এখান থেকে পরবর্তী ম্যাচগুলো ভালো যাবে, পরবর্তী সিনারিওটা ভালো যাবে। যেহেতু এখানে এনএইচ একটা ভালো শুরু করতে পেরেছে, আই গেস তারা ধারাবাহিকতা বজায় রাখতে চাবে। তবে সেটা অবশ্যই ডিপেন্ড করবে তারা কতটুকু ভালো রোটেশন নিতে পারছে, কতটুকু ভালো তারা এখানে ফরমেশন ধরে রাখতে পারছে। তুমি যদি কথা বলি এখানে উইপের টিমটা খুবই কনসিস্টেন্টের একটা স্কোয়াড, এক্সপিরিয়েন্স তাদের আছে এরকম লবিতে ভালো করার। সো অবশ্যই আমি উইপের প্রতি নজরটা রাখবো, তারা হয়তো একটা ভালো শুরু করতে পারে। বাট বিফোর ডাব্লু অ্যানাদার টিম আমার খুবই চেনা পরিচেনা, টিমটাতে ভালো ভালো প্লেয়ার রয়েছে, লাইক আমাদের প্রতীক, রিশাদ, ফয়সাল, কৃষ্ণা এবং তার পুরো স্কোয়াড, যেখানে তারা অবশ্যই বেশ ভালো ভালো আউটপুট দেখিয়ে থাকে। তবে আজকে শুরু তারা একদম স্টেবল করেছে এবং এই স্টেবল শুরুটাই আমরা প্রত্যেকটা টিম থেকে আসলে এক্সপেক্ট করতে পারছিলাম। তবে এবার কেপটাউনের ফাইট শুরু হবে, যে জায়গায় আমরা খুব একটা ফাইট এক্সপেক্ট করতে পারি না। ম্যাপের এই সাইডলাইন এরিয়াতে খুব একটা ল্যান্ডিং কিন্তু তেমন হয়ে থাকে না, তবে আজকে হয়েছে, যেখানে আরিসরা অ্যাভেলেবল থাকছে। ট্রিপল টেক ডাউন তারা এখান থেকে আজকে নিয়েছে, তবে সামনের স্কোয়াডকে আজকে উড়াতেই হবে যদি তাদেরকে এখানে সার্ভাইভ করতে হয়। রাইট নাও এখানে 4 ভার্সেস 4 ফাইট স্টার্ট হয়ে যাবে। তবে F4E তারা কিন্তু সংঘবদ্ধ, বাট অপোনেন্টের টিম তারা 2:2 স্প্লিট এখানে মেইনটেইন করছে এবং বোথ অফ দ্য টিম বলতে পারি একটা ভিন্ন স্ট্র্যাটেজি এখানে মেইনটেইন করছে। বাট এখানে বোল্ট মেকার ইউজ কিন্তু হয়ে গেছে, বাট বোল্ট মেকারটা এখানে খুব একটা ইম্প্যাক্টফুল হবে না, কারণ এই জায়গাতে মাল্টি কম্পাউন্ডমেন্ট এরিয়া, মাল্টিপল বোল্ট মেকারের চার্জগুলো এখানে ছাদের উপরেই পড়ে থাকবে। তো যেখানে অবশ্যই প্লেয়ারগুলো কিন্তু ড্যামেজ খাবে না। এন্ড বোথ অফ দ্য টিম কেউই খুব একটা আগ্রহী মনোভাব দেখাচ্ছে না, দেখবে তারা ফাইট নিবে একদম শর্ট রেঞ্জে, যে দ্যাটস তারা এখানে হোল্ড করছে। অপোনেন্টের একটা ভুলকে তারা পানিশ করবে সেটার জন্য তারা ওয়েট করছে। বাট F4E তারা পুরো ফাইটকে ইগনোর করে চলে গেছে, তারা আজকে স্টার্টিং এ কোনো ফাইট নিবে না, বা হয়তো বা একটা বেটার অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করছে। তবে আপাতত তারা আরো হোল্ড করতে চায়, আরো সময় নিতে চায় এবং লেট গেমের যে থার্ড পার্টি ফোর্থ পার্টি করেই তারা আসলে ফিনিশিংটা গ্র্যাব করতে চায়। অবভিয়াসলি অ্যান্ড এই সিচুয়েশনে যদি লক্ষ্য করতে যাই সেই ক্ষেত্রে এখনো পর্যন্ত কিন্তু আমাদের জেনো তারাও কিন্তু জিরো ক্লাইটিক্যাল ফিডে রয়েছেন, বাট রাইট নাও আমাদের রেড স্ট্রাইক তারা কিন্তু তাদের ডমিনেশন সিচুয়েশনটা কমপ্লিট করছেন। ফর এই স্পোর্টস এর দিকেই যেন ফাইটিং সিচুয়েশনটা হচ্ছে, অ্যান্ড এই সিনারিওতে হার্ড কভার মেনটেন দুটি টিম করলেও যেন জোন সার্কেলে কোনো সাইডে সার্ভাইভ করাটা একটু হার্ড হয়ে যাচ্ছে। লং এর মধ্যে তারা টেক ডাউন তো নিতে পারবেন, বাট সেটাকে ফিনিশ করাটা অনেকটাই মুশকিল সিচুয়েশন কিন্তু হয়ে দাঁড়াবে তাদের জন্য, যেখানে ম্যাচে অলরেডি 9 মিনিট ওভার হয়ে গেছে। 9টি টিম এখনো পর্যন্ত আমাদের সাথে যুক্ত রয়েছে। সেমিফাইনালের মঞ্চে শুধুমাত্র 2টি ম্যাচে পারফর্ম করে নিজেদের কোয়ালিফিকেশনটা নিশ্চিত করতে গেলে প্রথম একটা ম্যাচে ডাউনফলের শিকার হতে হলে পরবর্তী ম্যাচে তুলে নেওয়াটা অনেক বেশি টাফ হয়ে দাঁড়ায়। তো এবার দেখার বিষয় আমাদের কোন টিমগুলো তাদের পজিশন অলসো কিল পয়েন্ট প্রথম দিকেই সিকিউর করে রাখবেন। PSF 10 কিলার কিল ফিড তারা যুক্ত করেছেন, যেখানে আমরা দেখতে পাচ্ছিলাম হার্টেড আরমান রয়েছে যুক্ত, অলসো CPU থেকে আমাদের আরো একটি প্লেয়ার ইনক্লুডেড করে ফেলেছেন তারা। সো এই দলটা প্রথম থেকে আমাদের PS ফ্যাশন, সো প্রথম থেকেই যেন তাদের একদম ফ্যাশনেবল অ্যান্ড প্যাশনেবল গেম প্লে দেওয়ার একটা ট্রাই করছেন। অলসো BGWIP রয়েছে, আর্টিকুলার কিল ফিডের পিকার সেকশনে আপাতত স্প্লিট আকারে প্লেয়ারগুলো রয়েছে। সো আপনার কি মনে হয় যে আমাদের টিমগুলো যদি স্প্লিট হয়ে যায় সেই ক্ষেত্রে পারফরমেন্সে কতটুকু ইফেক্ট করতে পারে? দেখুন, একটা হচ্ছে স্ট্র্যাটেজিক স্প্লিট, আরেকটা হচ্ছে এমন স্প্লিট যেখান থেকে আপনি এলিমিনেট হয়ে গেছেন, লুটের খোঁজে এখান থেকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছেন, তখন কিন্তু দেখা যায় টিমগুলো প্রবলেমে পড়ে যায়। বাট অনেক সময় দেখা যায় ফ্লাঙ্ক করার জন্য এখান থেকে আপনি স্প্লিট হয়েছেন, আপনার টিম থেকে আলাদা হয়েছেন, সেখান থেকে একটা ভিন্ন ডিরেকশন থেকে আপনি অপোনেন্টের উপরে প্রেশার ক্রিয়েট করতে চাচ্ছেন, তখন ব্যাপারটা আবার অন্যরকম। তবে যদি এখান থেকে একদমই এলোমেলো হয়ে যান, লাইক লুট করার জন্য বা ফল ব্যাক করার জন্য, তখন কিন্তু এখানে ম্যান পাওয়ার আপনার কমে যাবে, আপনার ফায়ার পাওয়ার কিন্তু লো হয়ে আসবে। সেখান থেকে আজকে NH কে যদি আমরা খেয়াল করি, তারা কিন্তু একবারের জন্য কোথাও স্প্লিট হয়নি, 4টা প্লেয়ার এক জায়গাতেই আছে, একসাথে রোটেশন নিচ্ছে, একসাথে ফাইট নিচ্ছে, এন্ড ইচ আর এভরি টাইম একটা দুর্দান্ত অ্যাডভান্টেজ কিন্তু সেখান থেকে বের করে নিয়ে চলে আসছে। 11 এলিমিনেশন পয়েন্ট, অলমোস্ট 7 এলিমিনেশন পয়েন্ট, যাকে একটা বুইয়ার সমান স্কোর নিয়ে তারা এবার ফাইটটা শুরু করবে। তবে এই ফাইটে তারা কিন্তু থাকছে ডিসঅ্যাডভান্টেজ। এখন দেখতে পাচ্ছেন এখান থেকে হায়ার গ্রাউন্ডে এফেক্ট রয়েছে, যেখান থেকে লাগাতার তাদের উপরে ড্যামেজ দিয়ে যাচ্ছে এবং ড্যামেজ দিয়ে যাচ্ছে, এবং এই ড্যামেজ প্রতিহত করা অবশ্যই টাফ হয়ে যাচ্ছে, কারণ এফেক্টস এর টিম আপার গ্রাউন্ডে তাদেরকে কাউন্টার করা হার্ড, এটা অপোনেন্ট বুঝতে পেরেছে, NH বুঝতে পেরেছে, বাট ফল ব্যাক তারা করতে পারছে না, বিকজ রেইজে উইথ দ্য উইনচেস্টার লেভেল 3 ব্যাক টু ব্যাক চার্জ অপোনেন্টের টিমকে সম্পূর্ণ ধসিয়ে দিয়েছে, ভেস্ট হেলমেট সবকিছু ব্রেক করে দিয়েছে। তারা লঞ্চ প্যাড দিয়ে হয়তো বের হওয়ার চেষ্টা করছে, বাট সেই চেষ্টাতে তারা অবশ্যই সম্পূর্ণ বৃথা করে দিচ্ছে। শর্ট রেঞ্জে এন্ট্রি সুকুনার, দ্যাটস আ নকআউট। M10 লেভেল 3 চালুয়া দেখিয়েছেন তিনি, ডাবল কিল নিয়েছেন, ইভেন তো তার ক্যারেক্টার স্কিলটা কিন্তু এখানে ব্লক ছিল, বাট FX দুর্দান্ত ভাবে তারা এখানে আজকে তাদের আপার গ্রাউন্ড অ্যাডভান্টেজটা উঠিয়েছে। অন দি আদার হ্যান্ড FX এর 4
4টা কিল এখানে এসে গেছে, B4W 3টা প্লেয়ার এখানে গন হয়ে চলে গেছে। সো এখান থেকে এলিমিনেশন টেস্ট করেন খুব একটা কিন্তু বেশি হচ্ছে না, কেবল এখান থেকে 5 টেস্ট করে এলিমিনেট হয়েছে, তবে বাকি টিমগুলো কিন্তু এখনো যুক্ত রয়েছে। B4W বাদে আজকে প্রত্যেকটা টিমের কাছেই আমরা 4টা প্লেয়ার দেখতে পাচ্ছি। এইটাই আমাদেরকে বুঝিয়ে দেয় যে আজকের সিচুয়েশনটা সার্ভাইভিং, আজকের সিচুয়েশনটা স্টেবল। খুব একটা ফাইট নেওয়ার প্রয়োজন না হলে কিন্তু কোনো টিম পুল আপ করতে চাচ্ছে না। হ্যাঁ, এখানে অবশ্যই পিএসএ এর ব্যাপারটা আলাদা, এনইএস এর ব্যাপারটা আলাদা ছিল, তবে এখান থেকে আপনার অ্যাগ্রেশনটা প্লাস এখান থেকে সার্ভাইভিং সিচুয়েশন দুটাতেই ব্যালেন্স রাখতে হবে, যা কিনা পিএসএফ হয়তো বা দেখতে পাচ্ছি এনইএস থেকেও বেটার রাখছে, বিকজ এনইএস এবার শাট ডাউন, বাট পিএসএফ এখনো পর্যন্ত বাকি 14 এলিমিনেশন পয়েন্ট নিয়ে। এই এলিমিনেশন পয়েন্টের আশেপাশেও কিন্তু আমরা কোনো টিম দেখতে পাচ্ছি না, এবং এখানে খেয়াল করেন লাস্ট মুহূর্তে সব থেকে বেটার যে গ্রাউন্ডটা সেটা কিন্তু পিএসএফ হোল্ড করে আছে। এই আপার গ্রাউন্ড থেকে তারা পুরো সার্কেলের লোকেশনটা ট্র্যাক করতে পারবে, এবং যে কোনো জায়গার স্কোরের উপর তারা কিন্তু এখানে একটা ভালো রকমের আউটপুট দিতে হবে ফায়ার পাওয়ারের, এবং যেইটা তাদের আজকে বুয়া নেওয়ার একমাত্র উপায় হতে পারে। বুয়া নেওয়ার একটা মোমেন্টের মধ্যে কিন্তু প্লেয়ার গুলো এবার রোটেশনটা নিতে চাচ্ছেন, বাট এই মুহূর্তে আফারি সাব্বির আউটস্ট্যান্ডিং ডাবল টেকডাউন মোমেন্ট ফিনিশ করা একটা ট্রাই করে যাচ্ছেন ব্যাক সাইড থেকে VCWIP থার্ড পার্টি করতে একদমই ভুলছেন না। আর এই থার্ড পার্টির মধ্য থেকে নিজেদের কিল ফিরে খানিকটা কিল পয়েন্ট কালেক্ট করলেও 10টা কিলার কিল ফিট নিয়ে এবার VCWIP এখনো পর্যন্ত থাকা টিমটাকে প্রপারলি এলিমিনেট করার উদ্দেশ্যে রয়েছে। বাট এই সিচুয়েশনের মধ্য থেকে আমাদের জিরো জেনিথ তাদের পুরো দলটা থেকে ম্যানপাওয়ার গুলোকে হারিয়ে লাস্ট ওয়ান প্লেয়ার সোলো সার্ভাইভ করছেন। সো সেই গেটের প্লেসমেন্ট পয়েন্টের কথা যদি বলতে চাই, এখনো যেখানে আমাদের ম্যাচে 21 প্লেয়ার লাইভ রয়েছে, 7টা টিম রয়েছে, সেই ক্ষেত্রে পজিশন পয়েন্টটা খুবই তার জন্য বলা যাবে এভারেজে তেমন একটা ভালো নয়, অ্যান্ড কিল ফিটটাও তেমন ভালো নয়। সো এবার তার খানিকটা হয়তো প্লেসমেন্ট পয়েন্টের জন্য লড়াইটা করে যেতে হবে। বাট এখনো পর্যন্ত মঞ্চে একে অন্যের বিপরীতে দাঁড়ানোর মতো প্লেয়ারের মধ্যে পিএস ফ্যাশন অলসো আমাদের VCWIP, এই দুটি দলের ফাইট দেখার জন্য অবভিয়াসলি অডিয়েন্স তো অপেক্ষা করবেই। বাট এই সিচুয়েশনের মধ্যে VCWIP পেয়ে গেছে সোলো প্লেয়ারকে, নাইস শট ফ্রম টাইপান, নিয়েছেন টেক ডাউন এন্ড প্রপারলি এলিমিনেশন তো সিকিউর করেছেন ঠিকই, বাট এবার নজরটা রাখতে হবে তাদের ব্যাক সাইডে, যেখান থেকে আরো একটা দল রোটেশন নিয়েছেন। এন্ড এই রোটেট হওয়া অবস্থাতে তারা কতটুকু তাদের পজিশনটা ধরে রাখতে পারবেন, অলসো VCWIP টিকে থাকতে পারবেন কিনা। দেখুন, টিকে থাকাটা এখান থেকে অনেকটাই কিন্তু মুশকিল হয়ে দাঁড়িয়েছে। এই ছোট্ট জায়গার মধ্যে 20 জন সার্ভাইভার্স অলমোস্ট এখনো রয়েছে। তবে আমি জাস্ট এখানে লক্ষ্য করছি যে জেড যে সোলো প্লেয়ারটা সে কতক্ষণ ধরে সার্ভাইভ করে যাচ্ছে। এই সোলো প্লেয়ারটা তার টিমকে আজকে অনেকটা পজিশন পয়েন্ট এনে দিয়েছে, বাট জেনো তাদের থেকে পেশেন্স হয়তো বা আজকে কোনো টিমই রাখতে পারেনি। তারা এই লেট গেম পর্যন্ত উইদাউট এনি ফিনিশিং পয়েন্ট নিয়ে এখানে পৌঁছাতে পেরেছে, যেখানে তারা যে কোনো রকমের ফাইট ইগনোর করেছে, যা কিনা অবশ্যই ঠিক আছে। বাট এবার যদি তারা এই ফিনিশিং পয়েন্ট ছাড়াই এলিমিনেট হয়ে যায়, তাহলে কিন্তু অবশ্যই পরটা বাড়বে, এবং সেটা এখান থেকে হয়েছে। একদমই তারা কোনো এলিমিনেশন পয়েন্টই গ্যাদার করতে পারেনি, এবং যেটাই কিন্তু তাদের জন্য একটা ডিসঅ্যাডভান্টেজ হবে। বাট জেড সোলো প্লেয়ার তিনি এখান থেকে আজকে স্পট কিন্তু হয়ে যাবে। তো রাঘব বলে যে লড়াইটা অবশ্য লাস্ট মোমেন্টে হবে, এটা হয়তোবা পিএসএফ ভার্সেস ওয়াইপ বা হয়তোবা এফএক্স ভার্সেস F4 এর মধ্যে হতে পারে। চতুর্মুখী সংঘর্ষ দেখবো, এটা তো ফর শিওর, বিকজ এই 4টে স্কোরের মধ্যে একটা তুমুল লড়াই হবে। এই লড়াইয়ের মধ্যে আমরা এখানে বুয়া দেখবো। তবে F4 সে লড়াইতে পৌঁছানোর আগে, সে স্টেজে যাওয়ার আগেই হয়তোবা বিদায় নিয়ে চলেছে, বিকজ তাদেরকে জোন আজকে কোনোভাবেই হেল্প করেনি। সম্পূর্ণ ওপেন গ্রাউন্ডে পড়ে গেছেন, ওয়াল ছাড়া কোনো কভার নেই। সে ওয়ালটা কিন্তু অবশ্যই ব্রেক করা হচ্ছে পিএসএফ এর মাধ্যমে। পিএসএফ সম্পূর্ণ F4 কে এবার গুড়িয়ে দিচ্ছে দেখতে পাচ্ছি আমরা, বাট পিএসএফ এর কাছে সেই হায়ার গ্রাউন্ড অ্যাডভান্টেজ, বাট সেই অ্যাডভান্টেজটা কিন্তু এবার আর থাকছে না, বিকজ জোন তাদেরকে গ্র্যাব করে নিয়েছে। শেষ পর্যন্ত দেখতে পাচ্ছি আমরা ওয়াইপ এন্ড এফএক্স এর কাছে পুরো পজিশনিং। ও মাই গড, দ্যাটস আ ল্যান্ডিং উইথ দ্য মনস্টার কার, বাট সেখানেও তাদের চান্স হবে না সার্ভাইভের। F4 থেকে পিএসএফ তারা কিন্তু এবার ছিটকে যাচ্ছে বুয়ার রেস থেকে, যেখানে এন্ট্রি করছে ওয়াইপ, যেখানে এন্ট্রি করছে এফএক্স। তবে রাইট নাও ওয়াইপের থেকে বেটার ম্যান পাওয়ার কিন্তু আমরা আর কোনো টিমের কাছে দেখতে পাচ্ছি না। এন্ড আমি এটা খুব ভালো করে জানি যে লেট টিমের সব থেকে বেশি জরুরি দরকার আপনার কাছে ম্যান পাওয়ার এন্ড পজিশনিং, যে দুইটাই ওয়াইপের কাছে ভরপুর রয়েছে। 14 এলিমিনেশন পাওয়া এই খুবই এক্সপেরিয়েন্স স্কোয়াডটা জানে যে লেট গেম ফিল্ডে কিভাবে হ্যান্ডেল করতে হয়। সে প্রেসার তারা বারবার হাজারবার এখানে হ্যান্ডেল করেছে, আজকেও করতে পারবে নো ডাউট। ফ্রম দ্য ওয়াইপ এন্ড লুক এট দ্য ফায়ার পাওয়ার, ওয়াইপ আউট করে ফেলা হয়েছে ইচ এন্ড এভরি টিমকে এক্সেপ্ট এফএক্স এর সোলো প্লেয়ার। সেই সোলো প্লেয়ার এখানে গায়েব হয়ে যাবে আজকে নকআউট স্টেজের প্রথম ম্যাচে। ওয়াইপের টিম তাদের বুইয়া গ্যাদার করে ফেলবে। দ্যাটস দ্য ভেরি গুড স্টার্টিং ফ্রম দ্য টিম ওয়াইপ। লাস্ট মোমেন্টে পেশেন্স রেখেছে, ওয়েট করেছে, সুযোগের শট ব্যবহার করেছে, এবং প্রথম ম্যাচই তারা এখানে বুইয়া গ্যাদার করে নিয়ে চলে গেছে। নিয়ামজা, তাইপান, জেপার মতো এক্সপিরিয়েন্স অ্যাথলিট যে টিমে রয়েছে, সেই টিমের কাছ থেকে এরকম রেজাল্টই আমরা এক্সপেক্ট করি। লেটস গো ওয়াইপ, যেন তারা এখানে এক ম্যাচের মধ্যেই একটা বিশাল লিড নিয়ে নিয়েছে, যে লিড অনেক স্কোরের কাছেই পূরণ করাটা টাফ হয়ে দাঁড়াবে।
এক্স্যাক্টলি, কংগ্রাচুলেশনস VZY আউটস্ট্যান্ডিং পারফরমেন্সের মাধ্যমে আজকের দিনের সেমিফাইনালে প্রথম ম্যাচে নিজেদের ভুয়াটা গ্রাব করে আধিপত্যটা ধরে রেখেছেন। অ্যান্ড সেই জায়গা থেকে আমাদের যদি দেখতে চাই, লাস্ট একটা ম্যাচ রয়েছে, লাস্ট একটা সুযোগ রয়েছে, যারা অনেকটাই বটমে রয়েছে সেই দলগুলো এই ম্যাচের মধ্যে মাস্ট ফিরে আসতে হবে। অ্যান্ড শুধুমাত্র ফিরে আসলেই হবে না, সেখানে ভয়ানকভাবেই ফিরে আসতে হবে তাদেরকে। সো দেখা যাক আমাদের সেখানে একদম টেবিল টপে থাকা সেই অ্যান্ডি, একদম বলা যায় টেবিলের বটম থেকে আর এলিমিনেট হওয়া সেই দলটা, তারা ফিরে আসতে পারবেন কিনা। অ্যান্ড অবভিয়াসলি দেখার পালা আমাদের নিও ফ্ল্যাশ, যারা প্লেসমেন্ট পয়েন্টে অনেকটাই পিছিয়ে ছিলেন, বাট সেই দিক থেকে যদি আমরা লক্ষ্য করতে যাই, তাদের কিল ফিডে 11টা কিলের একটা ম্যাসিভ কিল পয়েন্ট কিন্তু তারা সিকিউর করেছিলেন। সো এবারে যে কিছু কিছু টিমের ভালো পারফর্ম হলেও অনেকগুলো টিম পিছিয়ে রয়েছেন। অ্যান্ড তাদের পারফরমেন্স সম্পর্কে আমরা জেনে নিব সেকেন্ড ম্যাচ ক্রিকেটের ম্যাপের মধ্যে। দ্বিতীয় ম্যাচ বাট নতুন সুযোগ, এন্ড দ্বিতীয় ম্যাচে ওই টিমগুলো ভুল করবে না যারা কিনা আজকে ফার্স্ট ম্যাচে ভুল করেছে, এন্ড তারা অবশ্যই চাবে না যে ভুলটা রিপিট হয়ে যাক, কারণ এখানে তারা বুঝে গেছে যে আজকে কিভাবে খেলতে হবে এই লবিতে। তবে দেখুন আর্লিতে একেবারে কোনো টিম কিন্তু এলিমিনেট হয়নি, তো খুব ব্যাপারটা এখান থেকে আমার কাছে অবাক লেগেছে জেনোর ক্ষেত্রে। তারা এতটা লাস্ট পর্যন্ত আসলো বাট কোনো ফিনিশিং এ পেলো না। হয়তো জেনোরা এবার সম্পূর্ণভাবে অ্যাগ্রেসিভ যাবে এবং তার সেখান থেকে ফিনিশিং পয়েন্ট ক্লেম করার চেষ্টা করবে, বাট ফিনিশিং পয়েন্ট ক্লেম করার কথা যদি এখান থেকে আমরা প্রথম ম্যাচে আসি, তো সেটা ছিল PSW। মাই গড, তারা এখান থেকে একদমই ওয়ান স্টারে ডমিনেশন চালিয়েছে, বাট জোন তাদেরকে অবশ্যই হেল্প করেনি। সেম ভাবে আমাদের এফএক্স এর টিমকেও কিন্তু জোনটা হেল্প করেনি, তো যে কারণে তারা আজকে বিয়েটা গ্যাদার করতে পারেনি। বাট ওয়াইপ যারা কিনা অবশ্যই অন দি আদার হ্যান্ড একটা মোবাইল টাওয়ারে কাভারে ছিল, এন্ড সেখান থেকে একটা পার্মানেন্ট কাভার কিন্তু গ্যাদার করতে পেরেছিল, বাট সেরকমই লাকটা আজকে এই পার্গেটরির ময়দানে তাদেরকে হেল্প করবে কিনা সেটাই দেখবো। যেখানে প্লেন পাথটা খুব একটা সুবিধাজনক না, একটু হলেও অবজেকশন অনেকগুলো টিমেরই থাকবে, যারা কিনা মার্বেল বক্সে নামতে চায়, যারা ক্রস রোডে নামতে চায়, তাদের জন্য ব্যাপারটা একটু দূরে হয়ে যাবে, এন্ড সে কারণেই হয়তো বা একটু বেশি আমরা হেভি ল্যান্ডিং দেখবো সেন্ট্রাল, ফায়ার ব্রিগেড, ব্রাজিল, বিশেষ করে ব্রাজিলিয়াতে যেখানে এমনিতেই হেভি ল্যান্ডিং হয়, আজকে প্লেন পাথটা সেদিকে ফেভার করার কারণে আরো বেশি হবে। তবে সেন্ট্রালে যেখানে অলরেডি ত্রিমুখী সংঘর্ষ শুরু হয়ে গেছে, সেই জেনো সেটা কিনা হয়তো বা ওই অ্যাগ্রেসিভলি খেলার জন্যই সেন্ট্রাল টপ স্কোয়াড টপ লোকেশন ফ্রম টার্গেট তারা সেখানে ল্যান্ডিং করে ফেলেছে, ফাইটটা শুরু করে দিয়েছে জেনো। এবার তারা প্রথম থেকেই ফিনিশিং পয়েন্ট গ্র্যাব করতে চায়, জিরো জেনিথ থেকে এবার ফার্স্ট ব্লাড নিয়ে ফেলবেন নান আদার দেন দা আরাফাত, এবং এইটাই শুরু জেনোদের অ্যাগ্রেসিভ ফরমেশনের, জেনোদের অ্যাগ্রেসিভ স্ট্র্যাটেজির। লেটস গো, দেখা যাক তারা এখান থেকে আজকে সেন্ট্রালে বাকি দুইটা স্কোয়াডকে ফল ব্যাক করতে বাধ্য করতে পারে কিনা। সেন্ট্রালের সেকশন আমাদের যদি বলা যায় পুরোগেটের ম্যাপের, যেখানে প্রপারলি সেন্টার পজিশন রয়েছে ব্রাজিলিয়া, কিন্তু সেন্ট্রাল যেন প্রাণ কেন্দ্র ব্রাজিলিয়ার। অ্যান্ড শুধু শুধু ব্রাজিলিয়াই না, আমাদের পুরোগেটের ম্যাপ অ্যান্ড যেখানেই বলেন না কেন, আমাদের প্রত্যেকটা টুর্নামেন্টসের ফাইটিং সিচুয়েশন, ফাইটিং অ্যারেনা বলা যায় সেন্ট্রালকে, যেখানে প্রথম দিকে দুর্ধর্ষ ডমিনেটিং মুভমেন্ট দেখতে পাই। অলসো আমাদের সেই ব্রাজিলিয়ার কথা বলছিলাম, সেখানেও ফাইটের মধ্যে রয়েছে VZYরা, একটা কিল ফিড তারা প্রপারলি নিজেদের করে নিয়েছেন, বাট তাদের এগেইনস্টে রয়েছে পুরো দল। আমাদের সেখানে দেখতে পাচ্ছিলাম রয়েছে কিন্তু দুর্দান্ত সেই দল পিএস ফ্যাশনরা, যাদের পারফরমেন্স আগের ম্যাচে আউটস্ট্যান্ডিং থাকলেও ভুইয়া থেকে ছিটকে পড়তে হয়েছিল। বাট এই ম্যাচে একটা লক্ষ্য তো থাকবে অবভিয়াসলি, ভুইয়ার দিকে এগিয়ে যাওয়ার, অলসো ডমিনেশনটা প্রপারলি করে যাওয়ার জন্য। রয়েছে আমাদের সাথে জেনো, একটা কিল পয়েন্ট তারা কমপ্লিট করেছেন, T8 এর ফুল লাইন আপ নিয়ে তারা চলে এসেছেন, যেখানে লিমন, রাতুল থাকছে, অলসো আরফাত অ্যান্ড রাকিবের দুর্দান্ত টিম কম্বিনেশন। একটার পর একটা ফায়ারিং সিচুয়েশন নিজেদের করে নেওয়ার একটা ট্রাই করছেনই তারা, অ্যান্ড লোয়ার গ্রাউন্ডে প্রপারলি একটা রাশিং করা একটা মোমেন্ট, বাট নো ওয়ে, নিয়ন ডমিনেটরস প্রপারলি রাস্টার প্রোভাইড করবে। তিনটে প্লেয়ার এবার তুলে নিয়েছেন, সিঙ্গুলার অলসো আউটের আউটস্ট্যান্ডিং টিম কম্বিনেশন। এবার যেন ফিরে আসার সেই মোমেন্টটা তারা দেখাচ্ছেন, কিভাবেও ধসে গিয়ে আরো একবার ফিরে আসতে হয়। আদি অ্যান্ড যদি বলা যায় তমিমের স্নাইপিং চার্জের কথা, সেটা এক্সট্রা করে বলতে হবে না, বিকজ আমাদের এই টিমটা অনেক অনেক বেশি পরিচিত, অ্যান্ড যেখান থেকে তাদের পারফরমেন্স সম্পর্কে সবাই জেনে নিয়েছেন, বা যেই মুহূর্তে তাদের এগেইনস্টে থাকা প্রতিপক্ষ দল কোনো মতেই ছাড় দিতে চাইবেন না, ফ্লেক্স থেকে তুলে নিয়েছেন, ব্যাক সাইড থেকে আদি রোটেশন তা দিচ্ছেন, কিল ফিডে কিল পয়েন্ট আরো একটি যুক্ত করেছে সিঙ্গুলার, টোটালি 4টা কিল ফিড গ্র্যাব করে পুরোপুরি সেন্ট্রালটা নিজেদের আধিপত্য যেন যুক্ত করেছেন। বাট এখনো পর্যন্ত ফাইট শেষ হয়নি, সেখানে আরো একটা দলের এন্ট্রি হতে পারে, প্রবাবলি আমাদের বিফোর দ্য ব্লু থাকতে পারেন। অলসো এবার ফাইটের মধ্যে ব্রাজিলিয়ার কোনা সাইডে রয়েছে দুটি টিম, যেখানে আমাদের ডিকে দেখতে পাচ্ছিলাম। সো ডেডলি কিলার্সরা তারা কিলটা তো করছেন, বাট ম্যান পাওয়ারগুলোকে হারিয়ে ফেলেছেন। এবার লাস্ট ওয়ান প্লেয়ার সার্ভাইভ করছেন সোলো। লেটস সি লাস্ট পর্যন্ত আর একবার ফিরে আসতে পারবেন কিনা ডেডলি কিলার্স।
টু ব্যাক ডমিনেশন এর একটা সব থেকে উজ্জ্বল যে এক্সাম্পলটা হয়তো বা আজকে আমাদের সামনে উইন রাখতে চলেছে গাইস, বিকজ বিগত ম্যাচে তারা এখানে বুয়া পেয়েছে। এই ম্যাচের স্টার্টিং দেখুন তারা অবশ্যই হাইয়েস্ট এলিমিনেশন নিয়ে শুরু করেছে, বাট ওয়ান অফ দ্য বিগেস্ট কামব্যাক তা হয়তো বা এখানে আমাদের নিয়ন ডমিনেটর দেখাতে চলেছে। এবং এনডি তারা খারাপ করবে, তারা একদম লাইক গ্রুপ স্টেজ, নকআউট স্টেজ এইসবের তারা ছিটকে পড়বে এমন ভাবাটা এখানে ভুল, বিকজ এনডি জানে কিভাবে করে কামব্যাক করতে হয়। এই টিম ওয়ান অফ দ্য হাইয়েস্ট লেভেলে খেলে এসেছে বাংলাদেশ লবির, সো সেখান থেকে তারা এক্সপিরিয়েন্স গেদার করেছে, তারা সেখান থেকে প্রেশারটা হ্যান্ডেল করার মতো যে বিষয়গুলো তারা এখান থেকে অ্যাকিউর করেছে। তো আজকের দিনে এনডি থেকে আমরা তো অবশ্যই কামব্যাক দেখতেই পারি, যাত্রা শুরু তো করে দিয়েছে, বাট আশা করি তাদের যাত্রা তাদের একটু হলেও বড় হয়, বিকজ তাদের আর্লিতেই এই অ্যাগ্রেশন দেখাতে যে এলিমিনেট না হয়ে যায়। বাট ওয়াইপের কাছে এবার আটকিল থাকবে, জেনোরা কিন্তু আজকে মরতে মরতে বেঁচেছে গাইজ। সেন্ট্রাল তারা অবশ্যই ফাইট নিয়েছিল, বাট ত্রিমুখী সংঘর্ষ হওয়ার কারণে তারা এখানে অল্পের জন্য এলিমিনেট হওয়া থেকে বেঁচেছে। বাট জেনোর সামনে এখানে আবারও স্কোয়াড, সামনে কিন্তু পিএস এর স্কোয়াড রয়েছে, এবং এই টিমটা বিগত ম্যাচে কতটা ভয়ঙ্কর ছিল আমরা দেখেছি। এবার তাদের সাথে ফাইট নিতে এবার ওয়াইপরা যুক্ত হয়ে যাবে। মাই গড, এখানে আবারও ত্রিমুখী সংঘর্ষ, পিএসএফ এর টিমটা তো এখানে সামনে সম্পূর্ণভাবে স্যান্ডউইচ হয়ে গেছে মাঝখানে। এবার জেনারাও হয়তো ওয়াইপদের কন্ট্রোলেই চলে যাবে। লেটস গো ওয়াইপ ওয়ান মোর টাইম, তারা এখানে ফর দ্য ফোর্থ টাইম ব্রাজিলিয়াতে ফাইট নিচ্ছে। চারটা ব্যাক টু ব্যাক ফাইট এখানে ওয়াইপ নিয়েছে, বাট একটা ফাইটেও ওয়াইপ এখান থেকে দেখতে পায়নি যে তারা কিনা দলের পিঠ থেকে যাচ্ছে, তারা এখানে ফল ব্যাক করার চেষ্টা করছে, বরং ইচ অ্যান্ড এভরি টিম আজকে ওয়াইপ থেকে পালানোর চেষ্টা করছে। দিস ইজ দ্য টিম ভাই গ্যাংয়ের ওয়ান অফ দ্য বিগেস্ট রিপ্রেজেন্টেটিভ, দ্য টিম ওয়াইপ। আজকে লিটারালি ওয়ান সাইডে ডমিনেশন তারা চালিয়ে যাচ্ছে, 10 এলিমিনেশন পয়েন্ট তারা আজকের ম্যাপে প্রথম স্কোর হিসেবে কিন্তু ডাবল ডিজিট স্কোরটা সিকিউর করতে সক্ষম হয়েছে। বাকি টিম যদি আমরা এখানে কথা বলি, এনডি এন্ড সেখান থেকে আমাদের এনইএইচ তারাও পুল আপ করার চেষ্টা করছে, বাট এতটা অ্যাগ্রেসিভলি না, এতটা বেশি এলিমিনেশন ফোকাস তারা অবশ্য থাকছে না। বাট এনডি কে অবশ্যই এলিমিনেশন আনতেই হবে, এই ছাড়া দেখা যাচ্ছে খুব একটা উপায়ও নেই বললেই চলে। সো ওয়াইপের কাছে 11 কিল, তারা এবার রোটেশন নেবে, পুরো ব্রাজিলা খালি হয়ে গেছে, এখানে তাদের জন্য আর কোনো কম্পিটিশন নেই। ওয়াইপরা জানে তারা আজকে দিনের জন্য এনাফ স্কোর অলরেডি বের করে নিয়েছে, এখানে তারা এবার জাস্ট ঘুরে ফিরে বেড়াবে, স্কোর দেখে খুঁজে খুঁজে মারবে, এবং তাদের যে অডিয়েন্স, তাদের একটা বিশাল যে ফ্যান সাপোর্টিং যে অডিয়েন্সটা আছে তাদেরকে তারা অবশ্যই খুশি করে, বিকজ সাপোর্টাররা আসে, অডিয়েন্সরা আছে স্কোয়াডদের একটা ডমিনেশন দেখার জন্য, এন্ড সেই ডমিনেশনটাই অবশ্যই এনইএইচ দেখাতে চলেছে। সেখানে তারা এবার সেন্ট্রালের আইল্যান্ডে এসে গেছে, সেখানে অলরেডি ফাইট চলছে, এনইএইচ যুক্ত আছে, আরো একটা টিম যুক্ত আছে। বাট লেট মি টেল ইউ গাইজ, এনইএইচ ভার্সেস ওয়াইপের ফাইটটা দুর্দান্ত হবে, বিকজ আজকে আমরা ফার্স্ট ম্যাচ দেখতে পেয়েছি পিএসএফ এনইএইচ এন্ড ওয়াইপ কে কিন্তু অবশ্যই ডমিনেট করতে, সো অবশ্যই এক্সপেক্ট করবে এখান থেকে আজকে যে ওয়াইপ ভার্সেস এনইএইচ ফাইটটা দুর্দান্ত হবে। বাট মাঝখান থেকে আবারও বি4ডাব্লিউ গন, একমাত্র এনডি বাদে হয়তো দেখতে পাচ্ছি না আমরা কোনো টিমকেই যারা কিনা একদমই বড় সড়ো আকারে একটা স্টেপ ফেলছে পার্গাটুরিতে। কাম অন, এবার ওয়াইপ ভার্সেস এনইএইচ যে ফাইট আমি এক্সপেক্ট করছিলাম, এই ফাইটটা অবশ্যই দুর্দান্ত হবে। বাট যেখানে ওয়াইপ কিন্তু একটু হলেও এখানে তারা ডিসঅ্যাডভান্টেজে, বাট জ্যাককে দেখুন পজিশন নিয়ে ফেলেছেন রাইট সাইড অ্যাঙ্গেলে, যেখানে তিনি আবার স্নাইপার ইউজ করবেন, এবং সেখানে অলরেডি আবার বোল্ট মেকার, এইটা আসল প্রবলেম, বিকজ ওয়াইপরা একেবারে ওপেন গ্রাউন্ড। এবার বলতে না বলতেই লুক এট দ্য এন্ট্রি, দিস ইজ দ্য থার্ড পার্টি, এবং এই থার্ড পার্টি এবার দেখতে পাচ্ছি অবশ্যই আক্রমণ এনইএইচ এর উপরে করে দিয়েছে। এনইএইচ ডিফেন্ড করতে পারবে কিনা আই ডোন্ট নো, একটা প্লেয়ার এখান থেকে অলরেডি নক আউট হয়ে গেছে, 4v3। এবার এনইএইচ জবাব দিয়েছে, অপোনেন্ট টিমকে তারা নক আউট করেছে। ও মাই গড, 2v1 এ টেক ডাউন করে দিয়েছে। লাস্ট প্লেয়ার থাকবে এখান থেকে আজকে, তবে এনইএইচ তারা কি করলো ভাই, তারা এখানে আজকে ফল ব্যাক করে চলে গেছে। চলো এনইএইচ খুব একটা বেশি এখানে রিস্ক নেয়নি, বিকজ তারাও জানে এখানে ওয়াইপরা রয়েছে, বেশিক্ষণ ফাইট নিলে আবার ওয়াইপরা থার্ড পার্টি করতে চলে আসবে। নিও ফ্ল্যাশ, যেখানে টানটান উত্তেজনার মধ্যে দুটি টিমের ফাইট হওয়ার চান্সেস ছিল, সেখানে থার্ড পার্টি এসে মুহূর্তের মধ্যেই পুরো সিচুয়েশন ঘুরিয়ে দিয়েছে। 5 এগারো সেকশনে এবার ফাইটের মধ্যে রয়েছে দুটি টিম। এই সিচুয়েশনে যেখানে আমাদের ভিজি ওয়াইপ এই পুরো দলটা তাদের পারফেক্ট রোটেশন মেইনটেইন করেছে, সেই সিচুয়েশনে আই গেস ফ্রন্টে থাকা টিম আমাদের সেই জেড অবভিয়াসলি জিরো জেডিতে অনেকটা প্রেশার ফেস করতে হয়েছে। বাট এবার ফাইটিং সিনারিওর মধ্য থেকে যদি দেখতে যাই, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ভিজিডব্লিউআইপি তারা রয়েছে প্রপারলি 4টা ম্যান পাওয়ার নিয়ে, আর আমাদের জিরো জেনিথ রয়েছে 3 ম্যান পাওয়ার নিয়ে। বাট রাইট নাও প্রপারলি রাস্টার প্রোভাইড করবে নিয়ামজা এন্ড জ্যাকের আউটস্ট্যান্ডিং টিম কম্বিনেশন। এন্ড এবার এই সিচুয়েশনে আরো একটা প্লেয়ারকে হয়তো রেস্কিউ করতে পেরেছেন জিরো জেনিথ, বাট ব্যাক আউট করার চান্সেসটুকু নেই, বিকজ এখানে থার্ড পার্টি টিম নিয়ন ডমিনেটরস চলে এসেছেন ডমিনেশনটুকু সিকিউর করতে। এন্ড যেখানে আমাদের ভিজি ওয়াইপরা প্রথম থেকেই ডমিনেশনটা একটার পর একটা টিমকে ওয়াইপ আউট করে গিয়েছিলেন, এই সিচুয়েশনে আই গেস তারা হিমশিম পজিশনটা ফেস করতে পারেন। আদি এগিয়ে যাচ্ছে ফ্রন্টের মধ্যে, লাস্ট ওয়ান প্লেয়ার রয়েছে জিরো জেনিথের সাইড থেকে, বেঁচে থাকার আর কোনো পসিবিলিটি থাকছে না। নাইস শট ফ্রম
busy WIP Niamsa and totally eliminated from this lobby. Zero Zenith, but এবার ফাইটটা প্রপারলি ঘুরে গিয়েছে। অ্যামেজিং শট ফ্রম ফ্লেক্সি এন্ড এতক্ষণ পর্যন্ত লবিতে দুটি ম্যাচে আতঙ্ককারী সেই দল, আমাদের দুর্দান্ত দল বিজি ওয়াইপকে ওয়াইপ আউট করেছেন নিয়ন ডমিনেটরস। একেই বলে ফিরে আসতে হবে রাজার মতো, সেখানে রাজার সিংহাসন থেকে অন্য একটা টিমকে সরানো হবেই, এন্ড সেটা নিয়ন ডমিনেটরস করিয়েছেন তাদের শুধুমাত্র কোয়ালিফিকেশনটা নিশ্চিত করার জন্য। এন্ড আমার মনে হয় যে ভাইয়া এতক্ষণ পর্যন্ত আমাদের যে ডমিনেশন সিচুয়েশনটা আমরা দেখতে পেরেছিলাম ওয়াইপের তরফ থেকে, আই গেস তাদের কোয়ালিফিকেশনটা তারা অলরেডি নিশ্চিত করে ফেলেছে। আসলে হয়ে গেছে এনাফ, এন্ড এই কারণে ওয়াইপ জানে যে তারা এখান থেকে কোয়ালিফাই অলমোস্ট করে ফেলেছে, তো এখানে আর কোনো বসে থেকে লাভ নেই। অ্যাগ্রেশন দেখাচ্ছে, বাট তারা হয়তো বা এইটা এক্সপেক্ট করেনি যে এনডি দেখে এলিমিনেট করে দেবে। এন্ড আমরা আসলে এক্সপেক্ট করতে পারিনি যে এনডি এই লেভেলে কামব্যাক দেখাবে। হ্যাঁ, আমরা অবশ্য বলেছিলাম যে এনডি তারা কামব্যাক করতে পারে, এরকম তারা অনেক টুর্নামেন্টে দেখিয়েছে যে তারা হয়তো স্টার্টিং ভালো করতে পারেনি, পরবর্তীতে যে একদম ধামাকা দেখিয়ে দিয়েছে। বাট সামহাও আজকে নিয়ন ডমিনেটরস ওয়াইপকে পর্যন্ত টেক ডাউন করে দিয়ে এইটাই বুঝিয়ে দিয়েছে যে ঘায়েল বাঘ কতটা ভয়ঙ্কর। তারা ঘায়েল হয়েছে, প্রথম ম্যাচেই বটম সাইডে চলে গেছে, যা তাদের জন্য একটা খুবই ডিসরেসপেক্টফুল। বিকজ আজকে লবিতে এমন কিছু স্কোয়ার আছে যাদের কাছ থেকে আমরা একদম টপ পারফরমেন্স এক্সপেক্ট করতে পারি, তার মধ্যে অন্যতম নিয়ন ডমিনেটরস। তারা হয়তোবা আজকে অডিয়েন্স ডিসঅ্যাপয়েন্ট করেছে, আজকে আমাদের ডিসঅ্যাপয়েন্ট করেছে, বাট এক ম্যাচের মধ্যে 2 ম্যাচে তারা আজকে ভরপাই করে দিয়েছে। এবং এমন না যে নর্মাল টিম বা বটম সাইডের টিমগুলোকে তারা এলিমিনেট করে এলিমিনেশন পয়েন্ট নিচ্ছে, তারা টপ টিমকে হান্ট করছে। তারা দেখাচ্ছে যে তারা টেবিল টপার হান্টার, এবং রাইট নাও এন্ডে এবার পুরো ফায়ার ব্রিগেডই খালি করে দিয়েছে। দুইটা স্কোয়ার এখানে টেক ডাউন হয়ে যাওয়ার সম্ভাবনা, সামনে কিন্তু জেনোরা এসে গেছে, এবার জেনোদেরকেও তারা উড়িয়ে দেবে নো ডাউট। বিকজ এই এনডির এই চিত্র সম্পূর্ণভাবে একেবারে অপ্রতিরোধ্য, যেখানে ওয়াইপ আটকাতে পারেনি। আমি এখানে একদম শিওরলি বলতে পারি যে কোনো টিম তাদেরকে আজকে আটকাতে খুব একটা ইজি বোধ করবে না, বিকজ ওয়াইপ ইজ নট ইজ ইজি স্কোয়াড, এবং ওয়াইপকে তারা সম্পূর্ণ 4v4 এ টেক আউট করেছে। দ্যাটস মিন এই নিয়ন ডমিনেটরস আজকে লিটারালি আনস্টপেবল থিং, এবং যেখানে তাদেরকে আটকাতে হলে আপনাকে ভিন্ন স্ট্র্যাটেজি, ভিন্ন প্ল্যান প্রোগ্রাম এবং অনেক অনেক লাকের দরকার হবে গাইস। লেটস গো। তবে থাকছে এখানে পিএসএফ এর টিম, থাকছে এখান থেকে আজকে আমাদের ডিকের স্কোয়াড, যারা হয়তোবা ট্রাই করতে পারে। বাট দেখুন এনইএইচ এলিমিনেট হয়ে গেছে, ওয়াইপ এলিমিনেট হয়ে গেছে, যে দুটা টিম এখান থেকে পুরো কাঁপিয়ে দিয়েছিল বারমুডা লবি। এই দুই টিম না থাকাটা আজকে অবশ্যই ওয়াইপের জন্য একটা সুসংবাদ, এবং যেখানে এবার লেজেন্ড আর্মিও গন হয়ে চলে গেছে। তো একের পর এক সব দুর্দান্ত টিমগুলো এলিমিনেট হয়ে যাচ্ছে, এন্ড কোনো না কোনো ভাবে আজকে এনডির জন্য বুয়া নেওয়াটা, ডমিনেট করাটা অনেকটা বেশি এখান থেকে ইজি হয়ে যাচ্ছে। বাট রাইট নাও ফাইট দেখতে পাচ্ছি শুরু হয়ে গেছে, ডিকে বা তারা সামনে মুখ করে ঘরের মধ্যে থাকছে এখান থেকে প্লেয়ার। রাইট নাও দেখতে পাচ্ছি বসে জ্যাক এখানে এন্ট্রি করবেন, তার এন্ট্রিতে সবকিছু পরিবর্তন এখানে হলেও হতে পারে, কেমন। তবে এখানে অলরেডি তিনি আসতে পার্টি ওভার হয়ে গেছে, তার টিমমেট এখান থেকে পুল আপ করে ফেলেছে। 4টা কিল এখান থেকে আজকে আবির একাই গাদা করেছে, এবং এখানে ডিকেরাও জানে তারা লো টেবিলের প্লেয়ার, লো টেবিলের স্কোয়াড, এনডির মতো তাদেরকেও কামব্যাক করতে হবে। এন্ড এরকম যদি পুরো সিনারিই পাল্টে যায় একদম পার্গেটরিতে এসে, তাহলে কিন্তু পয়েন্ট টেবিলে একটা বিশাল পরিবর্তন হবে গাইস, এবং এই পরিবর্তনে আসলে ব্যাপারটা আনপ্রেডিক্টেড হয়ে যাবে যে কে কোয়ালিফাই করবে। তাহলে অর্ধেকটা টিম যারা কিনা ফার্স্ট ম্যাচে ভালো খেললো, তাদের ম্যাক্সিমামরা আজকে পার্গেটরিতে খারাপ খেললো, এবার পার্গেটরিতে এসে ভিন্ন টিমরা ভালো খেলছে। সো পুরোপুরি এখানে একটা ব্যালেন্সটাই হারিয়ে ফেলেছি আমরা, পুরো রোলার কোস্টার রাইডে আছি যেন, এমনটাই মনে হচ্ছে। তবে আমার যতদূর মনে হয় ওয়েবটা কোয়ালিফাই করে যাবে, এনডিও হয়ে যাবে, পিএসএফ ধরো হয়ে যাবে। তবে দেখা যাক বাকি কারা করতে পারে, তা আই গেস আমরা এখানে ম্যাচে শেষেই জানতে পারবো। ম্যাচের শেষে ওভারঅল স্ট্যান্ডিংস এর জন্য অপেক্ষা তো থাকবেই আমাদের অডিয়েন্সের, এন্ড সেই জায়গা থেকে এবার ফাইটের মধ্যে থাকছে কিন্তু পিএস ফ্যাশনের হোল টিম। তাদের এগেইনস্টে রয়েছে এবার, ও মাই গুডনেস, তাদের এগেইনস্টে রয়েছে নিয়ন ডমিনেটরস। বলতে যেন ব্যাক সাইড থেকে এবার আঘাতপ্রাপ্ত হলেন, নিজের ম্যানপাওয়ারগুলোকে এবার হারাতে হতে পারে। অলসো F4 এই স্পোর্টস রয়েছে, ফাইটের মধ্যে সাব্বিরের ফ্রন্টে রয়েছে প্লেয়ার, বাট 1 ভার্সেস 2 সিচুয়েশন অনেকটা তার জন্য হার্মফুল হতেই যাচ্ছে। বাট তমিমের ফ্রন্টে রয়েছে সজিত, টেক ডাউন তো দিবেন স্নাইপারের মাধ্যমে ব্যাক সাইড থেকে। এবার যেন বেশ ভালোভাবে পাল্টা আঘাতটা যেখানে জেফার করতে চাইছিলেন, তিনি হয়তো এই সিচুয়েশনে ব্যাক আউট করতে চাইবেন, বিকজ নিয়ন ডমিনেটরস এর প্রপারলি যে রূপটা আমরা দেখেছি এই ম্যাচে, ও ভাই সিরিয়াসলি, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। তো এখান থেকে লাস্ট ওয়ান প্লেয়ার ব্যাক আউট করতে চেয়েও যেন একদম কথায় আছে না যে আসমান পে নিকলা খাজুর পে, আজকে ওরকম টাইপেরই হয়ে গেছে তার জন্য। গাছের সাথে ধাক্কা খেয়ে পুরো লবিতে চলে গেল টিমটা। বাট নিয়ন ডমিনেটর
ডমিনেটরস 18 কিলার কিল ফিড নিয়ে লবিতে এখনো পর্যন্ত আতঙ্ক ক্রিয়েট করছে, যেখানে ফার্স্ট ম্যাচে তাদের অনেকটাই বটমে ছিল, সেই জায়গা থেকে টেবিল টপে রাজত্ব করছেন। সিঙ্গুলার অনেকটাই কিন্তু প্রেশারের মধ্যে রয়েছেন, বাট তার সাইড থেকে বেশ দুর্দান্তভাবে ডমিনেশনটুকু চালিয়ে যাচ্ছেন। পিয়াস ফ্যাশন এই সিচুয়েশনে একদমই ব্যাক সাইড থেকে একটা টিম দ্যাট ইজ আওয়ার নিয়ন ডমিনেটরস ফ্রন্টে থাকা F4E স্পোর্টসে যেভাবে তারা স্যান্ডউইচ একটা অবস্থানে থাকছেন, সেই জায়গা থেকে বের হওয়াটা অনেকটাই টাফ হয়ে যাচ্ছে। ব্যাক সাইড থেকে সিঙ্গুলার এক বিন্দু যেন ছাড় দিতে চাচ্ছেন না। অন্যদিকে আমাদের ডেডলি কিলার্সকে দেখা যাচ্ছে তারা একদম তাদের কিল পয়েন্টগুলো সিকিউর করে ফেলছেন, যেখানে 5টা কিল পয়েন্ট অলরেডি গ্র্যাব করে ফেলেছেন। একটা রান করে ঘাটতি তো থাকছেই, বাট 3টি প্লেয়ার মিলেই লাস্ট পর্যন্ত টিকে থাকা ট্রাই করবেন ইউসুফের মাধ্যমে আরো একটা কিল পয়েন্ট যেন কমপ্লিট করেছেন পুরো দলটা, যেখানে তার হাতে রয়েছে স্নাইপার। এই ডাবলুম এর মাধ্যমে কিল পয়েন্টগুলো কালেক্ট করলো, এগেইনস্টে থাকা আমাদের টি8 এর মানপারগুলোকে ধসিয়ে ফেলা একটা ট্রাই করছেন। লাস্টলি এই ব্যাটলে খুবই ক্লোজ কমিক ফাইটের মধ্যে রয়েছে আমাদের টি8 ভার্সেস ডেডলি কিলার। অলসো থাকছে পিএস ফ্যাশনের লাস্ট ওয়ান প্লেয়ার বেঁচে থাকার পসিবিলিটি তো থাকছে না, বাট নিয়ন ডমিনেটরস যেভাবে অ্যাগ্রেশন তো দেখাচ্ছে, ভুয়া তো তারা নিয়েই ছাড়বেন। অ্যান্ড পসিবিলিটি কতটুকু রয়েছে তাদের ভুয়া নেওয়ার? দেখুন, এনডি তারা সম্পূর্ণভাবে আজকে সেন্টার অফ দ্য অ্যাট্রাকশন হয়ে দাঁড়িয়েছে। চারিপাশে সব স্কোয়াড যারা কিনা প্রত্যেকেই আজকে যেন এনডির সাথে ফাইট করছে, এবং এনডি সেই শুরু থেকেই ইচ অ্যান্ড এভরি টিমের জন্য নাইটমেয়ার হয়ে দাঁড়িয়েছে। বাট রাইট নাও দ্য পজিশনিংটা কিনা বসে ভ্যারি করবে, যেখানে এনডি পজিশনিংটা একটু হলেও কিন্তু ডিসঅ্যাডভান্টেজে থাকছে, বিকজ তারা এখানে জোনের বাইরে। বাট সামনের টিম অ্যাডভান্টেজে থাকার পরেও তারা খুব একটা আজকে এনডিটিকে আটকাতে পারছে না। গাইজ, দিস ইজ দ্য বিগ অরা ফর নাও। তবে সামনে এখানে এফএক্স এর টিম আছে যারা কিনা অবশ্য হতে পারে একটা বাধা, বাট ম্যাক্সিমাম টিম যেন এখান থেকে আজকে একটু হলেও গাইজ ম্যান পর ডিসঅ্যাডভান্টেজে আছে বা ফায়ার পরে আছে। বাট এনডিটির মনে কোনো ভয় ডর নেই, তাদের কোনো কনফিডেন্সের অভাবই দেখতে পাচ্ছি না আমরা। যে পজিশনে থাকুক, যে অবস্থায় থাকুক, যেখানেই থাকুক, তারা লিটারালি ফায়ার পরের দিকে নজর রাখছে এবং ফিনিশিং এর দিকে নজর রাখছে। পিএস টোটালি শাট ডাউন, এন্ড যেখান থেকে অবশ্য লাস্ট 3 স্কোর বাকি থাকবে, যেখানে সলিড টিম, বাকিরা তো এখানে সোলো প্লেয়ার। তো আই গেস এখানে খুব একটা বড় প্রবলেম হবে না, হওয়ার কথা না। বাট দেখা যাক অবশ্যই এনডিটি একটা ফিনিশিং নিতে পারে কিনা। দেখুন, এনডিটি আজকের ম্যাচের তারা ডিজার্ভিং টিম বুয়া নেওয়ার জন্য। বুয়া তারা নিলে বলতে পারবো একটা সোনায় সোহাগা শেষ তারা এখানে করবে, ফিনিশিংও হাইয়েস্ট অ্যামাউন্টের পাবে, সেখান থেকে পজিশন তারা হাইয়েস্ট অ্যামাউন্টের পাবে। তো সব মিলে বলতে গেলে এনডিটি এক ম্যাচের মধ্যে কোয়ালিফাই করার যে স্কোর তা তো তারা করবে এবং আরো বেশি করবে, যাক তাদের কাছ থেকে আমরা এক্সপেক্ট করি, যা অডিয়েন্সদের কাছ থেকে আজকে এক্সপেক্ট করে। বাট রাইট নাও থার্ড পার্টি এইটা এনডিটির জন্য ভয়ঙ্কর হতে পারে, যেখানে এফএক্স অলরেডি করা শুরু করে দিয়েছে। সামনে ফাইট শুরু হবে, টিম জেনো সম্পূর্ণ শাটডাউন হয়ে যাবে। এবার এফএক্স এগিয়ে যাবে নিয়ন ডমিনেটরসের দিকে, 4 ভার্সেস 4 স্টার্ট হয়ে যাবে। বাট এনডিটি প্রবাবলি রেডি না এই অ্যাটাকের জন্য। যদি এইবারও এনডিটি কাউন্টার করতে পারে, তাহলে বলতেই হবে এনডিটি আসলেই আনস্টপেবল টিম। ফ্লুক্স ইউনাইটেড এগিয়ে যাচ্ছে ফ্রন্টে, এবার ম্যান পাওয়ার দিক থেকে অ্যাডভান্টেজে রয়েছেন ফ্লুক্স ইউনাইটেডরা। অলসো এবার লোয়ার গ্রাউন্ড থেকে ধীরে ধীরে আপার গ্রাউন্ডে ওঠা ট্রাই করছেন নিয়ন ডমিনেটরস। 4 ভার্সেস 3 একটা ব্যাটল, খানিকটা এগিয়ে যাওয়া ট্রাই, হান্টারের সাইড থেকে হান্টিং মোডটা অন করবেন, বাট শটের মধ্যে আদের দুর্ধর্ষ চার্জিন প্রথমেই টেকডাউন নিয়েছেন। সমতায় ফিরেছেন তারা ফার্স্টের দিকে, বাট এবার ফ্লেক্সি ব্যাক সাইড থেকে দুর্দান্ত একটা ডমিনেটিং চার্জিন করবে। M5-9 এর থ্রোতে কিল পয়েন্টে কমপ্লিট করেছেন। লাস্ট শট ফ্রম আদি এন্ড ডাবল টেকডাউন moment from Adi, and the booyah goes to Neo Dominators. ম্যাচের মধ্যে ফিরলে এভাবেই ফিরতে হয় দলটা, যেন প্রথম থেকেই টেবিল টপে থাকা সেই দল পিজি ওয়াইপ আউট করে নিজেদের রাজত্বটা ক্রিয়েট করে লাস্ট পর্যন্ত সেকেন্ড নাম্বার ম্যাচের বুয়াটা গ্র্যাব করেছেন। দ্যাট ইজ আওয়ার নিয়ন ডমিনেটরস। কংগ্রেচুলেশনস অ্যান্ড দ্য বুয়া গোজ টু নিয়ন ডমিনেটরস। অলসো এই ম্যাচের মধ্যে আদির জাস্ট ডিসপারেট মোডটা যদি বলতে চাই, সেই সিচুয়েশনে আদি বি লাইক আমি যাচ্ছি, তোমরা পিছে পিছে আসো। এন্ড এই সিচুয়েশনের মধ্যে থেকে ফ্লেক্সি বলেন অথবা টমিমের স্নাইপিং চার্জ, ইটস অ্যামেজিং। ভাই, এনডিটি বলেছে যে হয় আমরা একদম নিচে থাকবো, নয় একদম উপরে। ওই মাঝখানে থাকা থাকি, ঝুলে থাকা, হোল্ড করা, চুপচাপ বসে থাকা, ওর মধ্যে আমরা নেই। মারা শুরু করবো তো মারতে থাকবো, আর না হলে এখান থেকে আগেই শেষ হয়ে যাবো ভাই। সো এক ম্যাচের মধ্যে তার এখান থেকে আজকে 12 নম্বর হয়েছে, পরবর্তী ম্যাচ তার এখানে টপে চলে গেছে, এবং যে লেভেলের টপে গেছে ভাই রে ভাই, তারা অবশ্য রেকর্ড ব্রেকিং এলিমিনেশন পয়েন্ট তারা আজকের ইভেন্টের জন্য এনেছে, যেখানে তাদের সমান এলিমিনেশন পয়েন্ট আজকে কেউ আনতে পারেনি, দ্যাটস ফর শিওর। এন্ড এখান থেকে অলসো আমরা তাদের যে এখানে স্ট্যাটিস্টিক্স গুলো আমরা জেনে নেবো পরবর্তী যে সিচুয়েশন গুলো আসছে সেখান থেকে, যে কে কত করেছে, কার এমভিপি কত, মানে কার কত স্কোর এখানে থাকছে। বাট দ্য মেইন থিং এখান থেকে হলো আমি দেখতে চাই যে
কে দ্য বেস্ট প্লেয়ার এখানে হচ্ছে, মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার এখান থেকে হচ্ছে। আমি একজনকে এক্সপেক্ট করতে পারছি, সে যদি হয় তাহলে তো হলো, আর না হলে না। তবে আমার খেলা একজনে পার্সোনালি অনেক ভালো লেগেছে, দেখা যাক সে হয় কিনা। বাট আপনারা কিন্তু অবশ্যই প্রেডিকশন রাখতে পারেন কমেন্ট বক্সে এবং বলতে পারেন এখান থেকে যে আপনাদের কোন প্লেয়ারের খেলা অনেকটা ভালো লেগেছে, বিকজ মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার এটা অনেকটা গুরুত্বপূর্ণ একটা জিনিস, যার মাধ্যমে আমরা জানতে পারি যে একটা টিমের ভালো করার পিছনে, একটা টিমের স্বপ্ন পূরণের পিছনে, একটা টিমের এখান থেকে যে স্ট্র্যাটেজিক যে সিচুয়েশনগুলো সেগুলো পূরণের ক্ষেত্রে কোন প্লেয়ারটি সব থেকে বেশি এখানে পদক্ষেপ রেখেছে, সব থেকে বেশি ভূমিকা রেখেছে। সো লেটস দেখা যাচ্ছে সেটা কি হতে পারে। তবে অবশ্যই খারাপ লাগছে এখান থেকে আজকে জেনোর জন্য, খারাপ লাগছে এখান থেকে অলসো আমাদের এলজিএ দের জন্য, ডিকে দের জন্য, আরএস দের জন্য। টিমগুলো অবশ্যই ক্যাপেবল টিম, বিকজ বিশাল একটা রেজিস্ট্রেশন প্রসেস এখান থেকে আছে যেগুলো তারা পার করে করে কিন্তু এই পর্যন্ত এসেছে, এবং এই এসটি আজকে বাদ পড়ে যায় তো তাদের জন্য ব্যাপারটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং হবে। তবে আমি বলবো ডিসঅ্যাপয়েন্ট হওয়ার কিছুই নেই, সামনে এরকম চান্স আরো আসবে, আরো বড় বড় আসবে, সেজন্য অবশ্যই প্রস্তুতি নিতে হবে, বিকজ সামনে এফএফবিপিএল আসছে, এফএফডব্লিউএস আসছে, তারপরে ইডব্লিউসি আসছে। সো ইয়েস, অপরচুনিটির অভাব নেই, গারিনা ফ্রি ফায়ার একের পর এক অপরচুনিটি নিয়ে আসছে, প্রস্তুতি তার জন্য নিতে হবে। সো লেটস সি, দেখা যাক অবশ্যই এখান থেকে আজকে এই রাউন্ড থেকে কারা কোয়ালিফাই করে, বিকজ এটা অনেক টাফ রাউন্ড ছিল। আজকের লবিটা কিন্তু অনেকটা ভয়ঙ্কর ছিল, বিকজ এনডিটি ওয়াইপের মতো যে লবিগুলো এখানে আছে, উইপের মতো যেখানে লবিতে স্কোয়াড রাস্তা থেকে টেক্কা দেওয়াটা আসলেই হার্ড। তবে এরপরও এদের বাদ রেখে যদি আমরা কথা বলি তো এনইএস দুর্দান্ত খেলেছে, পিএসএফ এর টিম দুর্দান্ত খেলেছে। এই দুটো টিমকে কিন্তু আজকে মার্ক করার মতো পারফরমেন্স আমরা করতে দেখেছি, যেখান থেকে উইপ এবং আমাদের এখানে অলরেডি এনডি এর পারফরমেন্সটা ছাড়াও কিন্তু অনেক সময় চলে গেছে। হ্যাঁ, লাস্ট ফিনিশিং উইপ এবং এনডিটি দিয়েছে সেই ভালো তারা দুইটা স্কোয়াডই, তবে ভালো কম্পিটিশন কিন্তু পিএসএফ, এনইএস এন্ড অলসো এখান থেকে বলা যায় যে আমাদের জেনারেল মোটামুটি এখান থেকে দিয়েছে। বাট লেটস সি, দেখা যাক অবশ্যই এই টিমগুলো বাদেও কারা আমাদেরকে সারপ্রাইজিং পজিশন এনে দেখিয়ে দেয় পয়েন্ট টেবিলে, এবং কে দেখাতে পারে যে ইয়েস আমরাও কোয়ালিফাইড টিম, আমরা রিজার্ভিং টিম নেক্সট স্টেজে যাওয়ার জন্য। তবে দেখুন, যে টিমগুলো এখান থেকে আজকে স্ট্রাগল করে কোয়ালিফাই করবে তাদের দৌড় হয়তো বেশি দূর নাও যেতে পারে, কারণ আমরা একটা সংকেত আর্লিতেই পেয়ে যাই যে কোন টিমগুলো গ্র্যান্ড ফিনালেতে বা কোন টিমগুলো সেমিফিনালেতে ভালো খেলবে, যারা গ্রুপ স্টেজ থেকে কাঁপানো শুরু করে দেয়। ওকে, এন্ড এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি আমাদের টোটাল দুইটা ম্যাচের থাকা ডিভিশনের আমাদের কোয়ালিফায়ার রাউন্ড সেমিফাইনাল ওভারঅল এমভিপি প্লেয়ার কে হয়ে যাচ্ছে। ইয়েস, দ্যাট ইজ আওয়ার ডব্লিউআইপি জ্যাক ফ্রম বিজি ওয়াইপ, এন্ড এই টিমের স্নাইপার প্লেয়ার রয়েছে আমাদের জ্যাক, বাট আজকে দিনে তিনি মোস্ট ইউজ করেছেন তার AC80, টোটাল ড্যামেজ ডিল করেছেন 7005, অলসো অ্যাসিস্ট 4 এন্ড এলিমিনেশন 16 কমপ্লিট করে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার খেতাবটা তুলে নিয়েছেন। কংগ্রেচুলেশনস জ্যাক ফ্রম বিজি ওয়াইপ। And here is the overall standing, যেখানে এক ম্যাচের পারফরম্যান্স নিয়ন ডমিনেটরস কে টপ 1 এ পাঠিয়ে দিয়েছে। একটা বুইয়া, 12 পজিশন পয়েন্ট আর সাথে 33 এলিমিনেশন পয়েন্ট, লিটারালি 33 এলিমিনেশন পয়েন্ট থেকে টোটাল 45 স্কোরের খাতায় নিয়ে চলে গেছে। সেখানে থাকছে ভিজি 5 with a 44 স্কোর, PS Fashion 39, Flux United 30, F4E Esports 21 and Neo Flash 18. So this is the top 6 team. এক্স্যাক্টলি, অ্যান্ড এই জায়গা থেকে যদি আমরা দেখতে যাই #7 রয়েছে আমাদের ডেডলি কিলার্স, টোটাল 14 পয়েন্ট কমপ্লিট করেছে। টিম জেনো 14 রয়েছে আমাদের সাথে, জিরো জেনিথ 13 পয়েন্টে, রেড স্ট্রাইক 11, লিজেন্ড আর্মি 9, অলসো আমাদের B4W স্পোর্টস রয়েছে 6 পয়েন্টে, দ্যাট ইজ আওয়ার বোম্বার ফর ওয়ারিয়ার্স। অ্যান্ড আজকের দিনে আমাদের বটমে যে সকল দলগুলো রয়েছেন তাদের অনেক বেশি ব্যাড লাকটা রয়েছে, বাট কোনো ব্যাপার না। নেক্সট টুর্নামেন্টে তারা তো অবভিয়াসলি তাদের থেকে আমাদের এক্সপেকটেশন তো অনেক বেশি থাকবে, হার মানলে চলবে না, আবারও ফিরে আসতে হবে। হয়তো বা আজকে দিনে ডিসকোয়ালিফিকেশনের মধ্যে তারা চলে গিয়েছে, কোনো ব্যাপার না। বাই দ্য ওয়ে, কংগ্রেচুলেশনস ফর 6 teams for the grand final. But by the way, এবার আমরা চলে যাব আমাদের ছোট্ট একটা ব্রেকের মধ্যে, বিকজ আমরা ফিরে আসবো কিছুক্ষণ পর গ্রুপ বি এর ম্যাচগুলো নিয়ে। সো সবাই আমাদের সাথেই থাকবেন, ফিরছি কিছুক্ষণের মধ্যে।
ওয়েলকাম ব্যাক এগেইন। চলে এসেছি আমাদের ছোট একটা ব্রেকের পরে, বাট এবার আমরা পৌঁছে যাব আমাদের আজকের দিনে সেমিফাইনাল গ্রুপ বি এর মঞ্চের মধ্যে, যেখানে আমাদের সাথে যুক্ত হবে নতুন 12টি টিম। অ্যান্ড সেই 12টি টিম আমাদের এখান থেকে ম্যাক্সিমাম টিম কিন্তু ওয়েলকাম টিম। তাদের পারফরমেন্স সম্পর্কে আমরা জানি, রেগুলারলি তাদের পারফরমেন্স আমরা দেখে থাকি। সেই টিমগুলো কতটুকু পারফরমেন্সটা আজকের দিনে ধরে রাখতে পারছে, শুধু আমি নয়, আমার সাথে আর একবার ফিরে এসেছেন আপনাদের সামনে আমাদের আব্দুর রহমান ভাইয়া। হ্যালো ভাইয়া। ওকে, এবার যদি আমরা বলতে যাই তাহলে সেই ক্ষেত্রে আমাদের খুব দ্রুতই আমরা ডিটেলস গুলো দেখে নিব, কোন কোন টিমগুলো কিন্তু রয়েছে আমাদের সাথে আজকের দিনে সেমিফাইনাল গ্রুপ বি এর মঞ্চে। অ্যান্ড ফার্স্ট সেমিফাইনাল গ্রুপ এ এর ম্যাচের পারফরমেন্স গুলো কিন্তু আপনারা দেখে নিয়েছিলেন। সেই জায়গা থেকে নিয়ন ডমিনেটরস অলসো বিজি ওয়াইপের পারফরমেন্স মনোমুগ্ধকর টাইপের ছিল। অ্যান্ড এবার যদি বলতে চাই তাহলে সেই সিচুয়েশনের মধ্যে এই গ্রুপে ঠিক কোন কোন টিমগুলো এরকম হাই লেভেলের পারফরমেন্সটা দিতে পারে বলে আপনার মনে হচ্ছেন, কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। পাশাপাশি স্ট্রিমটাকে ফার্স্ট অন ফার্স্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন আর নিজের ফেভারিট টিমের নামটা কমেন্ট বক্সে জানিয়ে দিন। রাইজ অফ লেজেন্ড, কোন কোন লেজেন্ড এখান থেকে আজকে রাইজ করবে দেখা যাক। সেটাই সেকেন্ড সেমিফাইনালে এসে গেছে এখান থেকে আমরা, যেখানে আবারও 12টা টিম নামবে। বাট তখনই ব্যাপারটা খুবই খুবই এক্সাইটিং হবে যখন দেখবো কোনো একটা টিম ফল ব্যাক করছে, কোনো একটা ম্যাচে তারা এখানে ডাউনফলে চলে যাচ্ছে, বাট তারপরে আবার কাম ব্যাক করছে। তখনই কিন্তু বলতে পারবো দিস ইজ দ্য রাইজ অফ আ লেজেন্ড। বাট লেটস গো গাইস, দেখা যাক অবশ্যই এটা অ্যাকচুয়ালি হয় কিনা। আজকের ফার্স্ট সেমিফাইনালে কিন্তু হয়েছে, কঠিন আকারে হয়েছে, লিটারালি যেভাবে করে আমাদের নিয়ন ডমিনেটরস কামব্যাক দেখিয়েছে, দ্যাট ওয়াজ মার্ভেলাস। এবং এক ম্যাচের মধ্যে ছাড়িয়ে গেছে তারা প্রত্যেকটা টিমকে। একটা আমরা ফ্যান্টাস্টিক অ্যাবসলিউট সেমিফাইনালে বলতে পারি সেটাকে। তবে আজকেও সেরকম সিনেমা দেখতে পাবো কিনা দেখার ব্যাপার, যা কিনা অবশ্যই অডিয়েন্সকেও দুর্দান্ত একটা সেমিফাইনালে দেবে, আমাদেরকেও দিবে এক্স্যাক্টলি। তবে তার আগে দেখে নেবে এখান থেকে সবকিছু গুরুত্বপূর্ণ ব্যাপার স্যাপার লাইক ইউনিক ক্যারেক্টার, স্কিল, পয়েন্ট টেবলস, এবং সেখান থেকে স্টার্টিং এ কোন কোন টিমগুলো এখানে থাকছে 12টি স্কোয়াড নিয়ে দেখে নেবে এখান থেকে সবকিছু আপনাদের সাথে। সো সাথে থাকতে অবশ্যই ভুলবেন না এভরিওয়ান, এন্ড অবশ্যই সাপোর্ট দেখাতে ভুলবেন না। ওকে, And অসাধারণ। ওকে, নেভার মাইন্ড। অসাধারণ পারফরমেন্সের মাধ্যমে আমাদের সেমিফাইনাল গ্রুপ এ এর মঞ্চটা শেষ হলো। গ্রুপ বি এর মঞ্চটা কিন্তু শুরু হতে যাচ্ছে। কমেন্ট বক্সে কিন্তু অনেকে দেখতে পাচ্ছিলাম ভাইয়া, যেখান থেকে নিজের টিমগুলোকে বেশ ভালোভাবে সাপোর্টটা কিন্তু করে যাচ্ছেন তারা। অ্যান্ড এই জায়গা থেকে যদি বলতে চাই কোয়ার্টার ফাইনালের কিছুটা তো খবর তো আমরাও রাখি। সেখানে কিন্তু আমাদের আজকের দিনে অয়া গডরা যুক্ত রয়েছেন। অয়া গডের পারফরমেন্স সম্পর্কে রিসেন্ট টাইমে কিন্তু ডাব্লিউজি অনেক ভালো পারফর্ম করছে, যেখানে রাসেল অসাধারণ ফাইটগুলো কিন্তু কমপ্লিট করে থাকেন। শুধু রাসেল না, তার পুরো দলটাই কিন্তু বেশ ভালো পারফরমেন্সের মাধ্যমে নিজের টিমটাকে এগিয়ে নিয়ে যায়। সো আপনার এক্সপেকটেশনটা ওয়ার গডকে নিয়ে কি থাকছে আজকের দিনে? ওয়ারগড তারা রিসেন্ট টাইমে চমৎকার কিছু প্লেয়ারকে তারা এন্ট্রি করিয়েছে স্কোয়াডে। তো তাদের রোস্টারটা খুবই ভয়ঙ্কর, এবং এই কারণে তারা এখান থেকে আজকে বেশ বেশ ভয়ঙ্কর গেম প্লে ডেলিভার করতে পারে। বাট অলসো আমি আরো দুইটা টিমের নাম অবশ্যই বলতে চাই, তারা নিয়ন গেমিং এন্ড অ্যানাদার ওয়ান ইজ দ্য ফ্ল্যাশ স্পোর্টস। এবং এই দুটো স্কোয়াডও কিন্তু খুবই খুবই মারাত্মক স্কোয়াড। বিশেষ করে নিয়ন গেমিং যারা কিনা অবশ্যই খুবই খুবই ওল্ড একটা লাইন আপ এবং খুব এক্সপিরিয়েন্স একটা স্কোয়াড আমি বলতে পারি, তারাও এখান থেকে আজকে ধামাকা দেখাতে পারে আমাদের মাঝখানে। বিকজ এই টিমগুলোর কাছে অনেক অনেক এক্সপিরিয়েন্স রয়েছে, এবং সেখান থেকে ক্রিটিক্যাল ফোর্স and also Shadow Rain, oh my god, another team যারা এখানে জানে কিভাবে করে পুরো গেমটাই চেঞ্জ করে ফেলতে হয়। তো Shadow Rain থেকে আমরা আজকে অবশ্যই এক্সপেকটেশনটা হাই রাখতে চলেছি। বাট লেটস সি, আমরা আসলে কিছু বলতে পারছি না কনফার্ম, বিকজ বিগত ম্যাচে যেমন আমরা দেখেছিলাম ফার্স্ট ম্যাচে যেভাবে করে এনডি শাটডাউন হয়ে যায়, আমাদের কাছে ব্যাপারটা ডিসঅ্যাপয়েন্টিং ছিল যে এই কি হয়ে গেল, কিভাবে হলো। বাট পরবর্তীতে তারা আবার কামব্যাক দেখিয়ে দেয়। সো আসলে কিছু এখান থেকে শিওরলি বলা পসিবল হচ্ছে না যে এই টিমটা ভালো করবেই বা এই টিমটা খারাপ করে ফেলতে পারে। সো এখানে অবশ্যই আমাদের জন্য অনেক অনেক সারপ্রাইজ অপেক্ষা করতে চলেছে। বাট এক্সপেকটেশন আমরা অবশ্যই ওয়ারগড থেকে রাখবো, নিয়ন গেমিং থেকে রাখবো, ফ্ল্যাশ অলসো শ্যাডো রেইন থেকে রাখতে চলেছি। বাট দেখা যাক অবশ্যই তারা কতটুকু আউটপুট দেখাতে পারে, কামব্যাক দেখাতে পারে। দুইটা ম্যাচের খেলা, এইটা জাস্ট অবশ্যই মাথায় রাখতে হবে, এবং সেখান থেকে অবশ্যই এইটা আপনাদেরকে মাথায় রাখতে হবে প্রত্যেকটা স্কোয়াডকে, যে কামব্যাকের চান্সটা একটু হলেও কিন্তু কম। হয়তো এখানে 4 ম্যাচ 5 ম্যাচ হলে আপনি এখানে পারতেন কামব্যাক করতে, 2 ম্যাচ খারাপ খেলার পরে এখান থেকে 3rd 4th ম্যাচে যে কামব্যাক করতে পারতেন। বাট রাইট নাও যেহেতু এখানে 2 ম্যাচ আপনার হাতে রয়েছে,
ফার্স্ট ম্যাচ মিস গেলে নিয়ন ডোমিনেটরসের মধ্যে আপনাকে ডোমিনেশন দেখাতে হবে, আর না হলে কোয়ালিফায়ার চিন্তা কিন্তু বাদ দিতে হবে। তো এতটা লম্বা চড়া দূরে এখানে এসে যদি আপনি এই স্টেজ থেকে কোনো না কোনোভাবে স্লিপ করে যান, এর থেকে ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার খুবই কম হতে পারে, বিকজ দিস ইজ আ কাইন্ড অফ সেমি ন্যাশনাল টুর্নামেন্ট বলতে পারি আমরা। এবং এই টুর্নামেন্ট যেটা কিনা আপনাকে দেবে অনেক অনেক ফেম, অবশ্য প্রাইজ মানি তো থাকছেই বিশাল আকারে, বাট তার থেকেও বড় কথা আমার কাছে মনে হয় এখানে ফেমটা, এখানে হাইলাইটেড যে আপনি হবেন পুরো বাংলাদেশ ফিফা কমিউনিটির কাছে, এটা আরো বড় বিষয়। এবং যেটার অ্যাকচুয়ালি পথ চলা এখান থেকেই শুরু, আজকে এখান থেকে শুরু হয়ে গেছে অলরেডি ট্রিপলার, আমাদের মিস্টার ট্রিপলারের চ্যানেলগুলোতে, যেটা কিনা আমাদের ইউটিউবারদের মধ্যে ফিফার ইনফ্লুয়েন্সারদের মধ্যে ওনাদের হাইয়েস্ট চ্যানেলগুলোর মধ্যে একটা। সো যেখানে আপনি ব্রডকাস্ট হচ্ছেন, যেখানে আপনি আপনার টিমকে নিয়ে ডমিনেশন করছেন, অ্যান্ড সেখানে যদি আপনি একটা ভালো খেলা দেখাতে পারেন, তো প্রত্যেকটা অডিয়েন্সের মুখে মুখে আপনার নাম থাকবে। এরকম জায়গা থেকে, এরকম প্লেস থেকে কিন্তু আরএইচকে, জেবি থেকে শুরু করে যত স্কোয়াড আজকে হাইয়েস্ট লেভেলে রয়েছে তারা কিন্তু গেছে, এবং এইসব জায়গাতে তারা ডমিনেট করে গেছে, প্রত্যেকটা এরকম ইভেন্টে ডমিনেট করে গেছে, যার মধ্যে তারা কিন্তু অডিয়েন্স সাপোর্টটা এত বড় লেভেলে রাইট নাও পেয়ে যাচ্ছে। তো বুঝতে পারছেন আজকের লবিটা খুবই গুরুত্বপূর্ণ, যেখানে অবশ্যই একটা ফ্যান ফেভারিট পারফরমেন্স আপনাকে ডেলিভারি করতে হবে, যার মাধ্যমে কোয়ালিফাই হয়ে যাবেন, যার মধ্যে বিশাল আকারে একটা ফেম আপনি গ্যাদার করতে পারবেন। তো গাইজ এখান থেকে ফার্স্ট ম্যাচ থেকে শুরু হবে খেলাটা, যেখানে আমরা নজর রাখবো যে কোন টিমগুলো আর্লি থেকে ভালো শুরু করছে। যে টিমটা তাদের ড্রপ লোকেশনে তারা একদম শক্তপোক্ত থাকতে পারবে, ড্রপ লোকেশন থেকে যারা একটা ভালো আউটপুট দিতে পারবে, ওই টিমগুলো লেট গেম পর্যন্ত যে কোনো টিমের জন্য নাইটম্যার হয়ে দাঁড়াবে। সো লেটস গো, সেই ফার্স্ট ম্যাচ এবার শুরু হয়ে গেছে, যেখানে আমরা দুইটা স্কোয়াডকে আজকে হারিয়ে ফেলেছে। আপাতত তারা দেখতে পাচ্ছি এখানে এলিমিনেট হয়ে গেছে, তবে তারা ট্রিপল টেক ডাউন করে এখানে নিয়েছে। বাট বি দ্যাট ইজ স্টার্টিং উইথ 8 এলিমিনেশন পয়েন্ট। ওয়ারগড, যার কথা অবশ্যই আমাদের তানি আপু বলছিল, তারা এখান থেকে আজকে 6 কিল পেয়েছে, বাট তারা অবশ্যই স্যাক্রিফাইসও করেছে। তো সব মিলে বলা যায় ওয়ারগড দে আর ডুইং ওয়েল। দেখা যাক কি করতে পারে এরপরে। অ্যান্ড এবার শুরু হয়ে গেছে ম্যাচ, অ্যান্ড যেখানে ফার্স্ট ম্যাচের মধ্যে দেখতে পাচ্ছিলাম আমাদের গড 6 ক্রিটিক্যাল ফিট কিন্তু অলরেডি তুলে নিয়েছেন। অ্যান্ড যেখান থেকে অ্যানারিস শট রয়েছে অলসো কানেক্টেড। আজকে দিনে আমাদের সেখানে রাসেলকে দেখতে পেলো, সাত রয়েছে, ইনসান রয়েছে, অলসো টিজি রয়েছে কানেক্টেড। অ্যান্ড এই সিচুয়েশনের মধ্য থেকে যদি লক্ষ্য করা যায় এমজিই, সো এই পুরো দলটা তাদের প্রথম থেকে আমাদের পারফরমেন্সের দিক থেকে 7 কিল পয়েন্ট তারা গ্র্যাব করে ফেলেছেন। অলসো বিই রয়েছে কানেক্টেড, 8 কিল পয়েন্ট নিয়ে গিয়ে যাচ্ছেন, বাট অ্যানারিস শট প্লেয়ারগুলোকে স্পট করা ট্রাই করছেন। জোন সার্কেলের বাইরে থেকে ফাইটিং সিচুয়েশনটা কমপ্লিট করা তাদের দলের জন্য অনেকটাই হার্মফুল হতে পারে। অ্যান্ড এই সিচুয়েশন থেকে যদি লক্ষ্য করতে যাই, তাহলে সেই ক্ষেত্রে বিই ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে ফ্রন্টে। টিজি আরো একবার যেন তাকে টেক ডাউন নেওয়া হয়েছে, কোনো মতেই লবিতে তিনি একদম নামতেই পারছেন না। তার আগে ওয়াইপটা হতে হলেও যেন এবার ইনসাইডার ফ্রন্টে রয়েছে প্লেয়ার 1 ভার্সেস 1 একটা ব্যাটল, অনেকটাই মগ্ন ছিল আমাদের হেইসাদ তার ম্যানপাওয়ারগুলোকে রিকল করার উদ্দেশ্যে। আর এই সিচুয়েশনটাই কাজে লাগিয়েছেন এই সুযোগটা আমাদের ইনসান। কিলফিড আরো একটা কিল পয়েন্ট যুক্ত করেছেন, খানিকটা সময় এই জায়গায় সার্ভাইভ করলো, যেন আর সার্ভাইভ সেই মুভমেন্টটা পাবেন না খুঁজে, বিকজ তাদের ফ্রন্টে রয়েছে এসপিআর, প্রবাবলি এসআর এর হোল টিম রয়েছে। অ্যান্ড এই জায়গা থেকে ব্লেজিং দের কথা যদি বলতে চাই, তারা এলিমিনেশন হয়ে গেলেও যেন এবার ফ্ল্যাশ ভার্সেস এসআর এর ম্যানপাওয়ারগুলো একত্রিত হওয়ার একটা চান্সেস রয়েছে। এবার সোলো প্লেয়ার ইনসান কতটুকু টিকে থাকতে পারবেন এই পজিশনে? বাট সোলো প্লেয়ারকে যেভাবে করে ধাওয়া করা হচ্ছে, আবার যেখানে তিনি যাচ্ছে সেখানেও কিন্তু প্লেয়ার রয়েছে, সো কোথায় আর যাবেন? এলিমিনেট হয়ে যাবেন দেখে কিন্তু মনে হচ্ছে 1v4 সিনারিও পুরো পুরো চান্স কম, বাট সেখানে কাউন্টার ব্যাক এট লাস্ট তিনি এখানে করেছিল, অবশ্য সেখানে ইনসেনকে একটা ভালো অঙ্কের ড্যামেজ দিয়েছিল, বাট তাদের কাজ হয়নি স্বাভাবিকভাবেই। বাট রাইট নাও দিস ইজ দ্য নিয়ন গেমিং, যার কথা অবশ্যই আমি বলছিলাম, এবং এই টিমটা থেকে আমার অনেক অনেক এক্সপেকটেশন, এবং এই টিমটা সেটা অবশ্যই ফিল আপ করা শুরু করে দিয়েছে। হায়ার গ্রাউন্ডে তারা এখানে বসে আছে, এবং আগত স্কোয়াডগুলোকে তারা এখানে দেখতে পাচ্ছি একের পর এক প্রেশার ক্রিয়েট করছে। জোনের মধ্যে এমনি তারা প্রেশারে রয়েছে, এবং তার উপরে নিয়ন গেমিং এর ফায়ার পাওয়ার, যা কিনা আরো ভয়ঙ্কর, এবং সেটা থেকে অবশ্যই আটকে ফেলছে। বাট লেটস সি আরটিজি, ও ওয়েট এ মিনিট, দ্য টিম আরটিজি অ্যানাদার টিম, যারা কিন্তু অবশ্যই ভয়ঙ্কর স্কোয়াড, আমরা তাদেরকে বিভিন্ন মাল্টিপল ল্যানে দেখেছি, এবং তারা কিন্তু সেরা খেলে সব জায়গাতে রয়েছে। অবশ্যই ফ্ল্যাশ অ্যানাদার টিম, যারা কিন্তু অবশ্যই ডমিনেট করতে জানে, বাট দেখা যাক অবশ্যই ফ্ল্যাশ এখান থেকে একটা স্টেবল স্টার্টিং তো করেছে, বাট তারা এটা অবশ্যই ধরে রাখতে পারে কিনা, কারণ আমরা বিগত ম্যাচে জেনোকেও দেখেছিলাম যে টিমটা মোটামুটি খেলেছিল স্টার্টিং এ, বাট এন্ডে যে কিন্তু অবশ্যই কোনো ফিনিশিং পয়েন্ট ছাড়াই তারা এলিমিনেট হয়ে যায়, তেমনটা যেন অবশ্যই ফ্ল্যাশ যাতে না হয়, আমরা এটা এক্সপেক্ট করবো।
অ্যান্ড এবার যদি দেখতে চাই তাহলে আপার গ্রাউন্ডে হায়ার অ্যাডভান্টেজটা নেওয়ার একটা সুযোগ খুঁজছিলেন ইয়ান। তাদের ম্যানপাওয়ারগুলো যেন টেকডাউন হলেও খুব দ্রুতই রেস্কিউটা করে ফেলছেন তারা। অ্যান্ড এই সিচুয়েশনের মধ্যে ফার্স্টের দিকেই একটার পর একটা টিম তাদের পজিশনটা সিকিউর করে রাখলেও 12 মিনিটের পরবর্তী মোমেন্টে এবার ম্যানপাওয়ারগুলো হারাচ্ছেন, আমাদের দলগুলো অলসো ওয়াইপ হয়ে যাচ্ছেন। ৬-৬টা টিম রয়েছে আমাদের সাথে। লাস্ট পর্যন্ত পজিশনটা সিকিউর করার ট্রাই করবেন। WZ যেখানে একদম লোয়ার গ্রাউন্ডে রয়েছে ব্যাক সাইডে, সেখানে 4v4 একটা ব্যাটলের জন্য হয়তোবা রেডি হয়ে গেছে ওয়াকআউটের হোল টিম। বাট আপার গ্রাউন্ডে ইয়ান তাদের পজিশনটা এখনো পর্যন্ত ধরে রাখছেন ঠিকই। বাট GRX রয়েছে ফাইটের মধ্যে, ব্যাক টু ব্যাক চার্জিং করে যাচ্ছে ফ্ল্যাশ আদনান, তার কিল পয়েন্টগুলো কমপ্লিট করছেন। ফ্ল্যাশ স্পোর্টসের এই মোমেন্টের অ্যাগ্রেশন যেন GRX এবার অনেকটাই কাটিয়ে উঠতে পারছেন না। টোটালি এলিমিনেট হতে হবে পুরো দলটাকে। রয়েছে RTZ 4টা কিল পয়েন্টে। এবার RTG তাদের পারফরম্যান্সটা আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার একটা ট্রাই করবেন। যেহেতু এখনো পর্যন্ত সার্ভাইভ করছেন লবিতে অ্যান্ড সেই জায়গা থেকে ফ্ল্যাশ তারাও কিন্তু 3টা করে কিল পয়েন্ট কমপ্লিট করেছেন। সো লাস্ট পর্যন্ত পোডিয়ামটা তো ফিনিশ করতে চাইবেন, পাশাপাশি একটা বুয়া মোমেন্টের জন্যই লড়াই করে যাচ্ছেন আমাদের টিমগুলো। বাট আমাদের টেবিল টপে দেখা যাচ্ছে রয়েছে গড 8 কিলার কিল ফিরে, অলসো ইয়ান রয়েছে 8 কিলার একটা কিল পয়েন্ট। একদম ওপেন ফিল্ডের মধ্যেই একটা ফাইটিং সিচুয়েশনে যুক্ত হয়ে যাচ্ছে নিয়ন। নিয়ন গেমিং তারা কেবলই কিন্তু এটা বড় টিপ দিয়েছে, এবার হায়ার গ্রাউন্ডের প্লেয়ারকেও দেখিয়ে দিয়েছে যে থাকতে পারে হয়তো বা নিয়ন ডিসঅ্যাডভান্টেজে, বাট সেখান থেকেও তারা আউটপুট দিতে পারে। বাট এইবার যখন 360 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে ফায়ার পর আসলো তখন নিয়ন অবশ্যই বিষয় পড়ে গেছে। লুহান দ্য লাস্ট ওয়ান সার্ভাইভার্স থাকছেন, তিনি এখান থেকে আজকে ঘাপটি মেরে চুপটি করে বসে থাকতে চায়, বাট তা অবশ্য RTG সম্ভব হতে দিবে না। আক্রমণ তার করে দিয়েছে সোলো প্লেয়ার উপরে। আর নিয়ন গেমিং এবার তারা #5 এ শাট ডাউন। লাস্ট 4টে স্পট এখান থেকে আজকে বাকি আছে, তবে এই চতুর্দিকে সংঘর্ষে RTG তারা এখানে সম্পূর্ণভাবে কন্ট্রোলটা রাখার চেষ্টা করছেন। ব্যাক টু ব্যাক ড্যামেজ তারা এখানে দিয়েছেন, ওয়াল তারা অবশ্যই এখানে প্লেস করে ফেলেছে। বাট প্রত্যেকটা টিম আজকে RTG বাদে কিন্তু রয়েছে লোয়ার গ্রাউন্ডে, এন্ড এইটাই অ্যাকচুয়ালি অ্যাডভান্টেজ। এটা আমরা বিগত সেমি প্ল্যানেও দেখেছি, যেখানে ওয়াইপরা হায়ার গ্রাউন্ডে ছিল, একটা পারমানেন্ট কভার নিয়ে ছিল, তারা কিন্তু বুয়াটা বের করে ফেলে। সো আজকে বুয়া নেওয়ার চান্সেসটা RTGর কাছে বেশি, বাট আবার সার্কেল তাদেরকে কিন্তু ধোকা দিয়ে দিয়েছে। তো তাদেরকে এবার আর্লিতেই নকগুলো বের করতে হবে, যাতে করে সার্কেলটা সিঙ্ক হওয়ার আগেই তারা সামনে প্লেয়ারগুলোকে আর্লিতে এলিমিনেট করতে পারে। তাহলে তাদেরকে গেট কিপ দেওয়ার জন্য কিন্তু এখানে আর অ্যাভেলেবল থাকবে না। RTG উইথ 7 কিল, রাইট সাইডে প্লেয়ার, সেই দিকে দেখতে পাচ্ছ অবশ্যই টান ক্রিপ্টনের নজরটা গেছে, রাইট সাইডে প্লেয়ারকে তারা দেখতে পাচ্ছে এলিমিনেট করে দিয়েছে। বাট এবার RTG লেফট সাইড রোটেশন তারা হয়তোবা নিতে পারে এবং সামনের টিমকে তারা অবশ্যই এখানে ডিফেন্ড করবে আগে, দেন তারা অ্যাটাকটা করে, বিকজ রোটেশনের সময় ফাইট নিলে কিন্তু তারা এখানে বিপদে পড়ে যাবে। ওয়ালটা ব্রেক হলে তারা সম্পূর্ণ এক্সপোজ হয়ে যাবে, এন্ড এই অবস্থায় তারা এখানে কোনোভাবেই তাদেরকে ডিফেন্ড করতে পারবে না। বাট ফ্ল্যাশ তাদেরকেও সামনে মুভ করতে হবে। সার্কেল যেখানে শেষ হচ্ছে ওইখানে একমাত্র কভার মোবাইল টাওয়ারে থাকছে, এবং যে ওই কভারটা ক্যাপচার করতে পারবে তারা এখান থেকে দিতে পারবে। বাট রাইট নাও সেখানে আসার আগে ক্রিপ্টন তার ব্যাক টু ব্যাক ড্যামেজ দিয়ে দিচ্ছেন এবং ফ্ল্যাশকে সম্পূর্ণ এখান থেকে অকেজো করে ফেলছে রোটেশন নেওয়ার ক্ষেত্রে। আবারও চার্জ অবিত উইথ দ্য M60 লেভেল 3, বাট ইফতির এবার কাছে কাউন্টার ব্যাক, এবং যেখানে অবশ্য প্রবলেম ওয়ার্কআউট ড্রপ ফেস করছে। এই তিনটি সংঘর্ষ যেখানে অবশ্য ফ্ল্যাশরা দুই সাইড থেকেই মার খাচ্ছে, অন দি আদার হ্যান্ড ওয়ার্কআউটরা কিন্তু এখানে একের পর এক ফ্ল্যাশের উপরে আক্রমণ করে যাচ্ছে। তো এক্স্যাক্টলি বলা যায় স্যান্ডউইচটা কিন্তু এখান থেকে আজকে ফ্ল্যাশটাই হয়েছে। ফ্ল্যাশের ইফতি অল্পের জন্য বেঁচে গেছে, বাট বেশিক্ষণ বাঁচতে পারবে না, বিকজ এন্টিমেটার লঞ্চে মেরে দেওয়া হয়েছে। লেফট সাইডে RTG ভার্সেস ফ্ল্যাশ শুরু হয়ে যাবে। ওয়ারগড একদমই ওপেন, তাদের উপরে কেউ নজর রাখছে না। সো এটা ওয়ারগডের জন্য একটা বড় চান্স বুয়া নেওয়ার ক্ষেত্রে, এবং যার কথা অবশ্য তানিয়া আপু বারবার বলছিলেন, এবার আপনার টিমটা প্রবাবলি বারমুডার #1 টেবিল পয়েন্টটা ধরতে চলেছে। বারমুডা ম্যাপের লাস্ট একটা ব্যাটল রয়েছে আমাদের সাথে, 3টা টিম খুবই ফ্রন্টের মধ্যে যেন এবার গড একটা ফাইটিং সিচুয়েশনটা কমপ্লিট করতে যাচ্ছেন। বাট ফ্ল্যাশ স্পোর্টস তাদের সাইড থেকে তারাও যেন এই পজিশনটা ধরে রাখছেন। যদি এবার RTG স্যান্ডউইচ সিচুয়েশনে পড়ে যায়, সেই ক্ষেত্রে সুযোগটা থাকবে বাকি দুটি টিমের। বাট এবার যে দুটি দল আগে ফাইটটা করবেন তাদের হয়তো বা ধসে যাওয়ার চান্সেসটাও অনেকটা আগে ফেস করতে হবে। নাইস শট প্রথম দিকে ফ্ল্যাশের অ্যাগ্রেশন মোমেন্ট, এন্ড এবার থার্ড পার্টি করছে গডের হোল টিম। মুহূর্তের মধ্যেই যেন পুরো দল থেকে এলিমিনেট করবে। বাট ব্যাক সাইড থেকে এবার সাদান টিজের দুর্দান্ত একটা এন্ট্রি, মুহূর্তের মধ্যেই ফ্ল্যাশ স্পোর্টসের অভিযোগে নিয়েছেন টেকডাউন। ইফতি ব্যাক আউট করা ট্রাই করছে, ইনসান 1 ভার্সেস 1 একটা ব্যাটল, অ্যানার শট ব্যাক সাইড থেকে পারফেক্টলি একটা কভার প্রোভাইড করছে সাদের, আরো একটা টেকডাউন দিয়েছেন সাদ। ফ্ল্যাশ স্পোর্টসের লাস্ট ওয়ান প্লেয়ার রয়েছে ইফতি, বাট নো ওয়ে, অ্যানার শট লাস্ট শটটা করবে কানেক্ট, এন্ড দ্য বুয়া goes to the none other than team Oracod. So congratulations Oracod, also the most valuable player রয়েছে এই ম্যাচের মধ্যে।
ডব্লিউজি সাদ অ্যান্ড পুরো দলের পারফরমেন্সটা আউটস্ট্যান্ডিং ছিল। অ্যান্ড এত দুর্দান্ত একটা স্নাইপিং কভার যদি থাকে আমাদের আনারেক জর্ডের মতো স্নাইপার প্লেয়ার, সেই ক্ষেত্রে আর কি লাগে। বিডি চ্যাম্পস যখন তারা আমাদের ন্যাশনাল লেভেলের টুর্নামেন্টে টেবিল টপার ছিল, সেই সময় এনআরএক্স জট ছিল তাদের সাথে, এবং এনআরএক্স জটকে চিনি আমি অনেক অনেক আগে থেকে। এই প্লেয়ারটা স্নাইপার ব্যাকআপ, আমি তাকে দেখে আসছি সেই জট স্পোর্টস নামে একটা টিম থেকে, এবং রাইট নাও তিনি আছেন ওয়ার্ল্ডের সাথে। বিডি চ্যাম্পস যে টিমটাকে অবশ্যই তিনি অনেক অনেকভাবে ভূমিকা রেখেছেন টেবিল টপ করতে ন্যাশনাল লেভেলে বিভিন্ন টুর্নামেন্টগুলোতে, এবং রাইট নাও ওয়ার্ল্ডের সাথে এবং ওয়ার্ল্ড গডকেও তিনি এখান থেকে অনেকটা হবে কিন্তু অবশ্যই বিভিন্ন সাইড থেকে তিনি এখান থেকে আজকে ভূমিকা রাখছেন। অ্যাকচুয়ালি এনআরএক্স জটের কথা যত বলবো তত এখানে কম হয়ে যাবে, বিকজ তাকে আমি পার্সোনালি অনেক ভালো করে চিনি, এবং বান্দা যেমন এখানে ফ্রেন্ডলি তেমনই কিন্তু এখান থেকে খুবই সিরিয়াস তার টুর্নামেন্ট ম্যাচগুলোর প্রতি, এবং তার ইম্প্যাক্ট যে গেমের মধ্যে কতটা ভালো এটা আমি আরো পার্সোনালি জানি, বিকজ কয়েকটা গেম আমিও তার সাথে খেলেছি। সো সব মিলে বলা যায় যে এনআরএক্স জট আমাদের নাইম ভাই সেরা প্লেয়ার, ভাই ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার এরকম লবির জন্য। তো আই গেস এই কারণেই ওয়ার করে আজকের ফার্স্ট ম্যাচটা এত ভালো গেছে। সো দেখা যাক অবশ্যই এখান থেকে আজকে তারা পরবর্তী ম্যাচটা এমন কন্টিনিউ করতে পারে কিনা, তবে নাও যদি করতে পারে তাহলে যে খুব একটা প্রবলেম হয়ে যায় ব্যাপারটা এমন না, বিকজ ওয়ার্গের কাছে এনাফ এলিমিনেশন ছিল, পজিশন ছিল। তো সব মিলে বলা যায় ওয়ার্গড তারা অবশ্যই এখানে ফার্স্ট ম্যাচে কোয়ালিফায়ার স্কোরটা অলমোস্ট করেই ফেলেছে, বাট দ্য সেকেন্ড ম্যাচ এখান থেকে হবে ভিন্ন টিমগুলোর জন্য, আমরা এটি এক্সপেক্ট করতে পারি, বিকজ আমি ফার্স্টই বলেছিলাম যে পয়েন্টটা যারা এখানে ল্যাকিংসে থাকবে ফার্স্ট ম্যাচে, তারা অবশ্যই সেকেন্ড ম্যাচে একটা ভরপাই করার চেষ্টা করবে, সেই রেসে তারা নামবে, অল আউট যাবে, কারণ কোয়ালিফাই করতে গেলে তখন একমাত্র এলিমিনেশন পয়েন্টই তাদের জন্য দরকার হবে। বাট এই এলিমিনেশন তারা গ্যাদার করতে পারবে কিনা, গ্যাদার করতে যেয়ে তারাই উল্টো এলিমিনেট হয়ে যাবে কিনা সেটা অবশ্যই দেখার ব্যাপার। এমনটা হলে কিন্তু অবশ্যই তাদের দুই ম্যাচেই পারফরমেন্স খারাপ হয়ে যাবে এবং তাদের কোনো চান্সই থাকবে না। বাট দেখুন আমরা কি জানি, টপ 6 এ কোয়ালিফাই করার জন্য আপনার কাছে অ্যাটলিস্ট 25 স্কোর থাকা লাগবে, 20 to 25 স্কোর, যার মাধ্যমে আপনি কোয়ালিফিকেশনে সিকিউর করতে পারবেন। সো ইয়া, দুই ম্যাচের মধ্যে 20 স্কোর করা অতটা বড় ব্যাপার না, বাট অনেকটা সময় বড় ব্যাপার হয়ে দাঁড়ায়। সো লেটস গো গাইস, সেটা বলতে প্রয়োগটি শুরু হয়ে গেছে, যেখানে প্লেন পাথটা খানিকটা ওয়ান সাইডেড যাচ্ছে, যেখানে ল্যান্ডিং এ অনেকগুলো স্কোয়াডই আজকে প্রবলেম ফেস করে চলেছে। প্রথমে ড্রপ রোটেশনে নিজেদের ম্যানপাওয়ারগুলোকে যদি হারিয়ে ফেলতে হয়, সেই জায়গা থেকে কামব্যাকটা আর তেমন ভাবে হয়ে ওঠে না। অ্যান্ড মাঝে মাঝে হয়তো বা করতে পারেন, সেটা একটা মিরাকেল সিচুয়েশন। বাট এবার বিই এগিয়ে যাচ্ছে ফ্রন্টে, যেখানে রুটের ফ্রন্টে রয়েছে প্লেয়ার 1 ভার্সেস 1 ব্যাটল। অনেকটাই ট্রাই করছিল বেঁচে থাকতে আমাদের অ্যানেক্স বি জোকার, নক্সিয়াস ব্লেজ থেকে জোকার কানেক্ট রয়েছে। আই ডোন্ট নো কোন টিমের হয়ে তিনি পারফর্ম করছেন, বাট এবার যেন রুট ভার্সেস জোকারের এই পারফরমেন্সের মধ্যে খানিকটা টিকে থাকা একটা ট্রাই করছেন বিই। বেশ ভালো একটা ট্রাই, বাট নো ওয়ে, জোকার সেইজ নো মোর। মুহূর্তের মধ্যেই যেন টেক ডাউন মোমেন্টটা ফিনিশ করবেন, অ্যান্ড কিল ফরে কিল পয়েন্টটা যুক্ত করলো। দিদার এগিয়ে যাচ্ছে ফ্রন্টে, এবার প্রপারলি এলিমিনেশনটুকু সিকিউর একটা ট্রাই দিদার করেছেন। শট কানেক্ট বিএসকে 94 এর মাধ্যমে যেন জোকারকে করবে এলিমিনেট। শুধুমাত্র জোকারই নয়, অলসো আমাদের এবার অয়া কোড থেকে অ্যানারিক জোট রয়েছে, আর পুরো দলটাই যেন ফায়ার ব্রিগেডের সেকশনে আসছেন। সেই ক্ষেত্রে বিই অনেকটা হিউম্যান পজিশনটাও যেন তাদের ফেস করতে হবে। ইএম রয়েছে অলসো ফাইটের মধ্যে, এবার যেন 2H তার কিল ফিডে আরো একটা কিল পয়েন্ট কমপ্লিট করে নিজের দল থেকে খানিকটা সময় সার্ভাইভ তো করাচ্ছেন। বাট তাদের ফ্রন্টে থাকা যে দল প্রপারলি ভাবে রাস্ট প্রোভাইড করছে আমাদের ওরো স্পোর্টস, ইয়াস, এই পুরো দলটা তাদের যদি অ্যাগ্রেসিভ লেভেলটা ধরে রাখতে পারে, তাহলে আই গেস সেম পজিশনের মধ্যে পড়তে হতে পারে ইএন এর টিমটাকে। ওয়েল এক্স্যাক্টলি, এবং বিকজ এখান থেকে তারা দেখতে পাচ্ছে যেহেতু একটু অ্যাগ্রেসিভ যাচ্ছে, তো যে কোনো সময় কিন্তু প্রবলেমে পড়তে পারে। বাট প্রবলেমে এখানে এখন পর্যন্ত কোনো টিম পড়েনি। আর্লি গেমে দেখতে পাচ্ছে অবশ্যই সেফ মোটামুটি আছে এখন পর্যন্ত। মাল্টিপল সাইডে অ্যাকচুয়ালি কিন্তু বলা যায় যে ফাইট হয়েছে, মাল্টিপল দিকে দেখেছে অবশ্যই স্কোয়াডরা ফাইট কন্টিনিউ করছে, বাট অনেক ক্ষয়ক্ষতি হলেও কোনো টিম একদম ছিটকে পড়েনি। লাইক C4 তাদের সম্ভাবনা অবশ্য ছিল, বাট তারা এখনো সার্ভাইভ করে যাচ্ছে। বাট ওয়ার গড তারা মনে হচ্ছে এবার কনসিস্টেন্সি মেইনটেইন করতে চলেছে, বাট ইউআরইউ তারা কিন্তু অবশ্যই ঝাঁপিয়ে পড়ছে ব্রাজিলিয়া খালি করার জন্য, এবং খালি করে ছাড়বে তারা। এই ব্রাজিলিয়া তাদের জমিদারি তারা এখান থেকে আজকে প্রমাণ করে ছাড়বে। ব্যাক টু ব্যাক চার্জ ফ্রম ইউআরইউ, যেখানে তারা ডাবল টেক ডাউন নিয়ে ফেলেছে। তবে সামনের টিম তারা হয়তো বা এই জায়গা ছাড়তে চায়, বিকজ যখন স্কোরের অর্ধেকটাই ধসে পড়েছে, এই ফাইট কন্টিনিউ করা মানেই পুরোপুরি পতন। সো যে কারণে তারা এই জায়গাতে থাকতে তো চাবে না, বাট যাবে কোথায়? ইউআরইউ যেহেতু তারা করছে, আসলে তাদের কাছ থেকে বাঁচা মুশকিলই হয়ে দাঁড়িয়েছে। বাট বি, লেটস সি তারা এবার কি করতে পারে। রুটের হেলথটা কিন্তু লো, তিনি যদি এখানে রাশ করতে যায় প্রবলেমে পড়বেন। কাবিলার সামনে কিন্তু প্লেয়ার 1v1 সিচুয়েশনে রয়েছে, বাট দিনটা অনেকটা বেশি স্প্লিট নিয়ে ছিটিয়ে পড়েছে। আর সামনে যখন ওয়ার গড, তখন ব্যাপারটা আরো টাফ।
4 ভার্সেস 4 ওয়ারগডকে আটকানো মুশকিল হয়ে দাঁড়ায়। সেখানে যদি আপনি 4v2 করেন, 4v3 করেন, তখন ব্যাপারটা আরো বেশি টাফ আপনার জন্য হবে। বাট বি দ্বারা আপাতত তারা এখানে আরেকটিবার রিকল হয়ে গেছে। এই ফাইট তারা হয়তো কন্ট্রোল করতে পারেনি, বাট নেক্সট ফাইট কন্ট্রোল করার জন্য তারা এখান থেকে সব রকম সিচুয়েশন হয়তো মেনটেন করতে চলেছে। বাট লুক এট দ্য টিম ওয়ারগড, এই ম্যাচেও 6 কিল। সো ইয়া, ব্যাক টু ব্যাক ডমিনেশন হয়তো বা দেখতে পারি, বাট সেখানে নিয়নের কামব্যাকটা আমি এক্সপেক্ট করবো, সেখানে C4 দিয়ে কামব্যাক এক্সপেক্ট করবো, যেখানে ফ্ল্যাশ দিয়ে কামব্যাক আমি এক্সপেক্ট করবো। আরটিজি তারা তো অলরেডি ভালো খেলেছে, এই ম্যাচ তারা অবশ্যই কনসিস্টেন্সি রাখবে, এটা আমি এক্সপেক্ট করবো। বাট আমি একটা টিমের কথা অবশ্যই আলাদাভাবে বলেছিলাম, শ্যাডো রেইনিয়া স্পোর্টস। তবে এই টিমটা ডিসঅ্যাপয়েন্টিং পারফরম্যান্স ফার্স্ট ম্যাচে করেছে। এই ম্যাচে ভরপাই তারা হয়তো করা শুরু করেছে ট্রিপল টেক ডাউনের মাধ্যমে, বাট C4 এগিয়ে যাবে। অস্কারের অসাধারণ ইউজ, 2-3টা ওয়াল একসাথে উড়িয়ে দিয়েছেন, ইউজ করেছে এবার এখান থেকে তার একটি স্কিল, বাট উকং এর মাধ্যমে সার্ভাইভ করতে পারবে কিনা। ও মাই গড, জিজান সাথে সাথে ফিনিশিং, ডাবল কিল কনফার্ম। নেক্সট নক আনতে যাবেন, আর তখন এখান থেকে টেক ডাউন হয়ে গেছে। টিমের একটা হালকা পাতলা ব্যাকআপ প্লেও এই প্লেয়ারটা এখান থেকে আজকে হয়তো বা 1v3ও করতে পারতেন, বাট অল্পের জন্য এখান থেকে গেছে। সিএইচি তার ব্যাপারটা কন্ট্রোলে নিয়ে ফেলেছে, এলিমিনেট তো করে দিয়েছে, বাট এই ফিনিশিং পয়েন্টের রেসে এখনো ডব্লিউজি এগিয়ে রয়েছে। বাট সামনে এবার আসছে এনজি, দেখা যাক তাদেরকে তারা এবার কিভাবে ডিফেন্ড করবে। এবার ডিফেন্ড করার ট্রাই তো করেই যাবেন, বাট এই সিচুয়েশনের মধ্যে যেখানে মনস্টার ট্রাকের মাধ্যমে নিজেদের রোটেশনটা চেঞ্জ করছেন আতিফ, অ্যান্ড সেই সিচুয়েশনে ম্যানগুলোকে আরো করে কল তো করতেই হবে। বাট নিয়ন গেমিং তারা কোনো মতে এই চান্সেসটুকু হয়তো বা দিতে চাচ্ছিলেন না, বাট কিছু করার নাই। ভেহিকলের মাধ্যমে যেখানে বুস্টিং সিস্টেমটাও রয়েছে, খুব দ্রুত এই রোটেশনটা নিতে কিন্তু পেরেছিলেন আতিফ। আর এবার তার দলটাকে প্রপারলি আরো একবার ব্যাটল গ্রাউন্ডে ফিরিয়ে আনার একটা ট্রাই করবে, পর্যাপ্ত পরিমাণে টোকেনটা কালেক্ট করতে হবে। বাট আরো একবার নিজেদের ডমিনেশন টুকু যেন প্রপারলি করে যাচ্ছেন অয়াগড ম্যাচের মধ্যে। সেই সাথে সাথে আমাদের উড়ো স্পোর্টসকে দেখতে পাচ্ছিলাম, তারাও যেন প্রপারলি ডমিনেশন টুকু সিকিউর করছেন। বাট এবার সিএইচই অলসো ফ্ল্যাশ স্পোর্টস অ্যান্ড সেই জায়গা থেকে আমাদের এমজিই তাদের ম্যান পাওয়ারগুলো দিক থেকে তারা কিন্তু হারিয়ে ফেলছেন। বাট ফ্ল্যাশ স্পোর্টস আগের ম্যাচে প্রোডিয়াম তো ফিনিশ করেছেন, এই ম্যাচে 2 কিল পয়েন্ট সিকিউর করেছেন। লাস্ট পর্যন্ত টিকে থাকা একটা ট্রাই করে যাচ্ছেন, জ্যাকের টপ থেকে ব্যাক টু ব্যাক চার্জিং করছিলেন, বাট তাকে এবার না হয়েছে নকডাউন। তামিম রয়েছে ফাইটে, এবার তামিমকে এবার সামনে নকডাউন পাল্টা আঘাত করছেন অয়াগড। বেঁচে থাকার পসিবিলিটি যেন ধীরে ধীরে কমে যাচ্ছে পুরো দলটার মধ্য থেকে। রাইট নাও 2 ভার্সেস 3 একটা সিচুয়েশন, আনারেক চট ব্যাক সাইড থেকে কিল পয়েন্ট গুলো পারফেক্টলি সিকিউর করছেন। অ্যান্ড এই সিচুয়েশনে প্লেয়ার হয়তো বা ব্যাক আউট কয়েকটা ট্রাই করছেন, বাট আই গেস কোনো মতেই তাদেরকে একদমই ব্যাক আউট হতে দিবেন না। বাট উরুর ফ্লেক্সের তরফ থেকে পাল্টা একটা আঘাত প্রোভাইড করবেন, তাকে নিয়েছেন টেক ডাউন। খুব দ্রুত রেস্কিউ করা ট্রাই, অ্যামেজিং শট ফ্রম পিজি, অ্যান্ড লাস্ট মোমেন্টে শর্ট রেঞ্জের এই দুর্দান্ত শটটা কিন্তু অসাধারণ ছিল। অ্যান্ড এই সিচুয়েশনের মধ্য থেকে নিজের টিমটাকে আরো একবার ফিরিয়ে এনেছে পুরো দলটা। বাট এই সিচুয়েশনের ক্ষেত্রে উরু স্পোর্টসের ম্যান পাওয়ার কিন্তু হারিয়ে ফেলেছে। খানিকক্ষণ আগেও কিন্তু তারা অনেকটাই ভালো পারফরমেন্সের মধ্যে ছিল। অ্যান্ড এবার কি মনে হচ্ছে যে আমাদের এই দলটাকে আরো একবার তাদের ফুল ম্যান পাওয়ার নিয়ে লবিতে রাজ করতে পারবেন? চেষ্টা চালিয়ে যাচ্ছে, বাট এখান থেকে ভাগ্যে কি আছে তারা কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারবে। বাট রাইট নাও শ্যাডো রেইন তারা কিনা অবশ্যই নিজের ডিসঅ্যাডভান্টেজে আছে, বাট তারা অবশ্য ফাইটটা নিয়ন গেমের সাথে তারা কন্টিনিউ করছে। বাট এনজি তার জন্য একটু বেশি ডিফেন্সিভ এখানে খেলে যাচ্ছে, ফল ব্যাক করলো। তারা চাইলে কিন্তু এসআরকে আজকে জনের বাইরে আটকে ফেলতে পারতো, বাট তারা সেই রিস্কে যাচ্ছে না। বাট সামনে সোলো ফ্ল্যাগ এখানে রয়েছে, সেই সোলো ফ্ল্যাগ দেখতে পাচ্ছি অবশ্যই এসআরই কাউন্টার করার চেষ্টা করছে, নেরো ছুঁড়ে দিয়েছে, ওয়াল লাগানো অবশ্যই ইম্পসিবল হয়ে দাঁড়াবে। এবার দেখতে পাচ্ছি রাইট সাইড থেকে প্লেয়ার উঠে আসে, রাইট সাইডে প্লেয়ার উপরে এখানে হামলা, ইনসেন নকআউট হয়ে যাবে। বাট ইনস্টার রিভেঞ্জটা অবশ্যই সাথেই নিয়ে নেওয়া হবে, রিভাইভ করে ফেলাবে তাকে এবং ফিনিশিংটা পকেটে নিয়ে ফেলবেন। কোয়াড্রা কিল জি সাক্সের খাতায় হতে পারেন তিনি এখান থেকে আজকে তার টিমের জন্য সাপোর্টার, বাট এই সাপোর্টার তাদের টিমকে অবশ্যই ফিনিশিং পয়েন্ট একটা বড় রকমের কিন্তু হেল্প করে ফেলছে কামব্যাকের। অবভিয়াসলি আমি এই কথাটাই বারবার কয়েকবার আপনাদের সামনে বলেছি যে শ্যাডো রেইনিয়া স্পোর্টস তারা অ্যাকচুয়ালি এরকম লবি থেকে ডিসকোয়ালিফাই হয়ে যাওয়ার মতো টিম না। এক্সপেকটেশন এসআরই নিয়ে আমার হাই ছিল, বাট হয়তো তারা এখন অনেকটা পিছিয়ে আছে। এই গেম প্লে তাদেরকে আরো এনহান্স করতে হবে এই ম্যাচের মধ্যে, অ্যাটলিস্ট 15+ এলিমিনেশন পয়েন্ট, আর সেখান থেকে টপ 3 মধ্যে আজকে এসআরই কে এই ম্যাচে থাকতেই হবে কোয়ালিফাই করার জন্য। এন্ড আই গেস সেই ক্যাপাবিলিটি তাদের কাছে রয়েছে, বাট হতে পারে কিনা দেখা যাক। তবে সামনে কিন্তু অবশ্যই আবার এখানে স্কোর এসে গেছে, এখানে স্পাইডি যুক্ত আছে আমাদের মাঝখানে, এসআরই স্পাইডি যাকে আমি মনির ভাই হিসেবে চিনি, আরেকটি দুর্দান্ত স্নাইপার, এবং যাই কিনা অবশ্যই অনেক 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 পসিবিলিটি এসআরই জন্য রাখতে পারে। তবে এবার প্রেসারে পড়ে যাচ্ছে ফ্ল্যাশি স্পোর্টস। লিটারালি 7 মিনিটের পরে তারা এখান থেকে আজকে লিমিট হয়েছে। 7টা মিনিট ধরে ইচ অ্যান্ড এভরি স্কোর তারা আজকে পার্গেটরি মাটি কামড়ে পড়েছিল, কেউ যাচ্ছে না এখান থেকে জায়গা ছাড়তে। বাট ফ্ল্যাশকে বাধ্য করা হয়েছে, যে টিমটা কিন্তু অবশ্যই বিগত ম্যাচে অনেকটা
লেট গেম পর্যন্ত আমাদের মাঝখানে যুক্ত ছিল, বাট এইবার সেই ভাগ্যটা তাদের এখান থেকে হয়নি। 2টা এলিমিনেশন পয়েন্ট নিয়ে তাদেরকে আজকে সন্তুষ্ট থাকতে হচ্ছে। আমরা পয়েন্ট ইসে দেখেছি যেখান থেকে আপনি এলিমিনেশন পয়েন্ট পার কিলে 1 পয়েন্ট পাবেন, বাট 12 বা 11 নম্বর থাকলে কিন্তু কোনো পজিশন আপনার জন্য থাকছে না, কোনো পয়েন্ট আপনার জন্য থাকছে না পজিশন থেকে। সো জাস্ট 2টা পয়েন্টই এখান থেকে আজকে ফ্ল্যাশের সম্বল পার্গেটরি ম্যাপে, বাট এখন কিন্তু ডিআরএক্স সিএইচি তাদের অবস্থা কিন্তু কাইন্ড অফ সেম। এলিমিনেশন নেওয়ার কথা আসলে দেখতে পাচ্ছি খালি ওয়ারগন, তারা লিটারালি ম্যাচের 8 মিনিটের মধ্যে বুয়ার স্কোরটা গ্যাদার করে ফেলেছে ফিনিশিং পয়েন্টের মাধ্যমে। তো যারা এখান থেকে আবারও বুয়া পেয়ে যায়, তো 2টা বুয়ার স্কোর এখান থেকে ওয়ারগন একটা ম্যাচের মধ্যে নিয়ে চলে আসতে পারবে। বাট নিয়ন গেমিং একটা স্কোয়াডকে তারা কিছুক্ষণ আগে দেখতে পাচ্ছিলাম ইগনোর করেছে এসআরকে, বাট এবার নেমে এসেছে লোয়ার জোনে, সেখানে আবার স্কোয়াড ফাইট তারা কি এইবার ইগনোর করবে আমাদের এমজির সাথে, এটা দেখার বিষয়। বাট রাইট না এখান থেকে 4 ভার্সেস 4 স্টার্ট হয়ে গেছে। নিয়মদের আপাতত ফল ব্যাক করার খুব একটা স্কোপ নেই, বিকজ এটা সম্পূর্ণ ওপেন গ্রাউন্ড এরিয়া। ফল ব্যাক করলে উল্টো ধাওয়া হবে এবং এলিমিনেট হওয়ার সম্ভাবনা থাকবে। তো নিয়মরা এই ফাইট কন্টিনিউ করতে চায়, বাট এমজি তারা যে কোনো মূল্যে সার্কেলের মধ্যে এন্ট্রি করতে চায় এবং টিআরএক্স এবার শূন্য হাতে বিদায় নিয়েছে পার্গেটরি থেকে। এমজি কে থার্ড পার্টি করে ফেলা হচ্ছে এবং সেখান থেকে নিয়ন গেমিং এই কারণে অ্যাডভান্টেজ পেয়ে গেছে। দেখা যাক অবশ্যই এই সংঘর্ষে এবার যখন থার্ড পার্টি এন্ট্রি করেছে তখন কে এই জায়গা থেকে সার্ভাইভ করতে পারে। সার্ভাইভ করার একটা চেষ্টা তো চালিয়ে যাচ্ছেন, বাট এই সিচুয়েশনের মধ্যে এমজিই 3টা কিলার কিল পয়েন্ট নিয়ে নিজেদের প্লেসমেন্ট পয়েন্টটা খানিকটা ধরে রাখা ট্রাই করবে। গড রয়েছেন 13 কিলার একটা কিল ফিডের মধ্যে। এই লবিতে যেন ওয়ান সাইডের ডমিনেশন টুকেই যেন চালিয়ে যাচ্ছেন গডরা। অ্যানরেক জট হাতে তুলে নিয়েছেন তার সেই ঘাত, একদম যদি বলা যায় হাতিয়ারটা, সেই সাংঘাতিক হাতিয়ার যেখানে রয়েছে ডব্লিউএম অলসো আজকে 94 দুর্দান্ত কম্বিনেশন। টিজেকে আরো একবার তারা রিকলটা করেছেন, বাট এই সিচুয়েশন থেকে নিজেদের উইনিং রেটটা কিন্তু প্রপারলি ধরে রাখছেন। নিজেদের কিল কিল পয়েন্ট গুলো যেভাবে কমপ্লিট করছেন, এন্ড সেই জায়গা থেকে আরো একটা হিট লিস্টার ইউজ করতে দেখা যাবে। পুরো লবিটাই যেন তাদের হাতেই এর মধ্যেই রয়েছেন। এন্ড এইবার যেন এক সাইডে রয়েছে আমাদের টিজি মানিক, অন্য সাইডে রয়েছে অ্যান এক্সবি জোকার। একটা টিমের হয়ে যেখানে আমাদের দুইটা টিম একদম ওয়েল নন টিমের পারফর্ম করছেন, সেখানে হয়তো বা টিম কম্বিনেশনটা মেকশিওর করতে একটু হিমশিম তো খেতেই হবে, বাট সেই জায়গা থেকে তারা প্রপারলি ডমিনেশনটুকু কিন্তু চালিয়ে যাচ্ছে। জোকার 4টা কিলার কিল ফিড নিজে একাই সিকিউর করেছেন। এসআরই রয়েছে যেখানে 9টা কিলার কিল পয়েন্ট অলসো তারা কমপ্লিট করে ফেলেছেন। স্পিডের দিকে আসে প্রেসার, জোকারের সাইড থেকে নিয়েছেন এবার টেক ডাউনটা। খুব দ্রুত এলিমিনেশনটুকু কমপ্লিট করলো যেন জোন সার্কেলের বাইরে হিমশিম একটা পজিশন ফেস করতে হতে পারে দুটি দলকে। সেই প্রেশারের মধ্যে দেখতে পাচ্ছি বসে আরো কিছু টিম এখানে পড়ার সম্ভাবনা রাখছে, বিশেষ করে এখান থেকে আমাদের এমজি তারা কেন এখানে এতটা ওয়েট করছে থাকলে আই ডোন্ট নো, বাট ডাব্লিউজি তাদের অবশ্য দেখতে পাচ্ছি কমেন্ট বক্সে অনেকে বলছে যে ফুল ফর্ম যাই না তাও সাপোর্ট করছি। তো ডাব্লিউজির ফুল ফর্ম গাইজ ওয়ার গড, এন্ড এই যে ওয়ার তারা একটা ক্রিয়েট করছে সেখানে তারা আসলে কিন্তু টপ লেভেলে আউটপুট দেখাতে দেখতে পাচ্ছি আমরা। 16 এলিমিনেশন পর এই টিমটা এখান থেকে আজকে সার্কেলের অ্যাডভান্টেজও থাকছে, বাট অন দি আদার হ্যান্ড সিএইচই তারা কিন্তু অবশ্য নজর রেখেছে আজকে অপোনেন্টের টিমের উপরে, এবং যেখানে তারাও সার্কেল রোটেশন নিবে, তবে তার আগে তারা অবশ্য জোনে গেট টিপ করাটাকে বেশি প্রেফারেবল মনে করছে। তো তাদেরকে এবার সার্কেলে এগোতে হবে, যেখানে গেলে তাদের সাথে ওয়ার গড মুখোমুখি হয়ে যাবে। সেখানে অবশ্য হয়তো ব্যাপারটা সিএইচই জন্য টাফ হলেও হতে পারে, বিকজ আমরা ফার্স্ট ম্যাচও দেখেছি, সেকেন্ড ম্যাচও দেখছি ওয়ার গডদের সামলানো আজকে যে কোনো টিমের জন্যই হার্ড হয়ে দাঁড়িয়েছে। এবার যদি ওয়ার গড বুয়া নিয়ে নেয় তো আমরা এটা অবশ্যই বলতে পারবো যে ব্যাক টু ব্যাক 2 ম্যাচ চলে গেল, বাট 2টা স্কোয়াড একটা স্কোর 2টা করে চান্স পেয়েও ওয়ার গড কাটকাতে পারলো না। বাট এটা আসলে হবে কিনা, বাট ওয়ার গডের পজিশনিং আসলেই বেটার ভাই, এবং তাদের যে জোন প্রেডিকশন এটা একদমই অন্য লেভেলের। লাস্ট মুহূর্ত পর্যন্ত যেভাবে করে পজিশনিং নিতে পারে এটা আমরা এখন পর্যন্ত এই লবিতে আর কারোর কাছে দেখতে পাইনি। বাট রাইট নাও এমজি লেট রোটেশন নিয়েছে এবং সেটার পানিশমেন্ট তারা এবার খেতে চলেছে। সামনে একটা স্কোয়াড এবং পিছনে রয়েছে আবার নিয়ন গেমিং, মাঝখানে এবার এমজি হতে পারে কোনো না কোনো ভাবে স্যান্ডউইচ, বাট তারা এখানে বাঁচতে পারে এখানে দেখা যাক। সেটা এখান থেকে আজকে এমজি মুখোমুখি হয়ে গেছে, মাল্টিপল টিম এখানে চলে আসতে পারে, এবং অন দি আদার হ্যান্ড দেখতে পাচ্ছি অবশ্যই কিন্তু ওয়ার গড যদি জানতে পারে সেলফ ফাইট চলছে তারাও কিন্তু চলে আসবে। সো আই গেস এই সাইডে একটা ব্রাজিলিয়ার যে এরিয়াটা এই জায়গাতে সব থেকে বড় ফাইট হয়তো বা হতে চলেছে। তবে শুধু এই জায়গা যদি আপনি পার করে যান তার উপর সার্কেলে আপনি এন্ট্রি করতে পারবেন না, আপনাদেরকে আরো সামনে এগোতে হবে, এবং যদি আপনি সামনে এগোতে পারেন তখন এখানে জায়গাটা থাকবে মাল্টি কম্পাউন্ডমেন্ট এরিয়া। ব্রাজিলিয়ার যে একদম ঘনবসতিপূর্ণ এরিয়া সেখানে আপনি একটা ভালো কম্পাউন্ডমেন্ট গ্যাদার করতে পারবেন, এবং কম্পাউন্ডমেন্টের মধ্যে থাকা মানে লাস্ট জোনে একটা ভালো অ্যাডভান্টেজ
অ্যাডভান্টেজ রাখা, তবে সেই অ্যাডভান্টেজে আজকে পৌঁছাতে পারবে না মনে হচ্ছে নিয়ন গেমিং। সোলো প্লেয়ার শর্ট রেঞ্জে আছে, বাট এমজি তাকে ইগনোর করার চেষ্টা করছে, বাট নো, ইটস দ্য 1v1। কাম অন, দেখা যাক কি করতে পারে, বাট দুই পক্ষ দেখতে পাচ্ছে অবশ্যই ফাইট থেকে রিট্রিট করতে চায়, বাট এটা ভুল হতে পারে। কাম অন, নিয়ন গেমিং তারা এখান থেকে আজকে এমজি কে সার্কেল দিতে চায় না, বাট এমজি কি করবে, তারা সম্পূর্ণ দিক বিদিক দিশেহারা। সামনে একটা স্কোয়াড, পিছনে একটা স্কোয়াড, তারা মাঝখানে পড়ে দেখতে পাচ্ছি সম্পূর্ণ স্যান্ডউইচ, দুইটা প্লেয়ার মাঝখানে নকড আউট হয়ে গেছে। এমজিই তারা এবার সম্পূর্ণ শাট ডাউন হয়ে যেতে পারে, বাট লেটস গো। বাদ বাকি এখানে ওয়ার গড ব্যাক টু ব্যাক চার্জ করছে, তারাও কিন্তু এই পার্টিতে এন্ট্রি করে ফেলেছে। সামনে এখানে প্লেয়ার থাকবে, এগেইন ড্যামেজ দিয়ে ফেলা হবে। ব্রাজিলিয়ার সামনে যে ফাইটটা চলছে সেই ফাইটে আজকে মাল্টিপল টিম এক জায়গা হয়ে যাবে এবং অনেকেই কিন্তু অনেক ভালো একটা ভিশন পেয়ে যাবে, কারণ যেখানে ফাইট হচ্ছে এমজিরা যেখানে ফাইট করছে সে জায়গাটা কিন্তু একদম ওপেন গ্রাউন্ড এরিয়া। সামনে এখানে আরো একটা স্কোয়াড চলে আসবে দেখতে পাচ্ছি আমরা, এবং যে টিমগুলো আজকে এমজিকে মুখোমুখি সংঘর্ষ নেবে এবং এই সংঘর্ষে ওয়ার গড এন্ট্রি করতে পারে, বাট ওয়ার গড সেদিকে পরেই যাবে। ব্রাজিলের লোয়ার গ্রাউন্ড থেকে যেসব টিমগুলো আসছে তারা কিন্তু এখান থেকে আজকে সেই টিমগুলোকে কোনোভাবে কিপ করার চেষ্টা করছে। এই যেন একদম আমাদের ফার্স্ট লবিতে যেটা ছিল গ্রুপ এ এর ম্যাচে যে পারফর্ম করেছিল নিয়ন ডমিনেটরস, সেভাবেই তাদের পারফরমেন্স এগিয়ে নিয়ে যাচ্ছে। ও গড 17 কিলো একটা কিল ফিট যুক্ত করেছে, বাট সেই ক্ষেত্রে কোনো একটা প্লেয়ার যে ম্যাক্সিমাম কিল পয়েন্ট তুলছে একদমই না, পুরো দলটা পারফেক্টলি একে অন্যের যেন পরিপূরক হিসেবে পারফরমেন্সটা করছেন। 18 কিলোর কিল ফিটে রয়েছে, হার্ড একটা কভার মেইনটেইন করে রয়েছেন তারা। তাদের ব্যাক সাইডে আমাদের যদি দেখতে যাই আরো খানিক টিম রয়েছে, ফ্রন্টের দিকে ওর স্পোর্টস রয়েছে, এবার কিছুটা ট্রাভেল ইউজ করছেন, একের পর এক ওয়াল মেল্ট অলসো ফ্রিজের একটা ইউজ দেখা যাচ্ছে। ব্যাক সাইডে একদম প্রপারলি ওপেন ফিল্ডের মধ্যেই যেন ওর স্পোর্টস তাদের পজিশনটা ধরে রাখা ট্রাই করছেন, বাট ঠিক তাদের ফ্রন্টের দিকেই যেন আর একটা দল ফাইটের মধ্যে দেখা যাচ্ছে, যেখানে সিএইচ রয়েছে, অলসো আমাদের রয়্যাল টাইগার্স হয়ে গেছে প্রপারলি এলিমিনেটেড। অ্যাজ আর ই অনেকটাই ডেঞ্জার জোনের মধ্যে রয়েছেন অ্যান্ড ডেঞ্জার জোন সার্কেলের খুবই ক্লোজের মধ্যেই থাকছেন। এই সিচুয়েশনে ও গড প্রপারলি রাস্টার প্রোভাইড করবেন কিনা ডিসিশন নিলেও যেন এমজি এর হোল টিম খানিকটা ওয়েট করে রয়েছেন। জাস্ট তারা হয়তোবা ভাবছেন জোন সার্কেলটা যদি কোনো মতে তাদের ফেভারে পড়ে যান তাহলে আর হয়তোবা এই সিচুয়েশন থেকে বের হওয়ার পজিশনটা নিতে হতো না, বাট এবার জোন সার্কেলটা পেয়ে গেছে। ও গড হোল টিম ফ্রন্টের মধ্যে এন্টার করেছে ওরো স্পোর্টস, অ্যান্ড একটা প্লেয়ার এন্টার করার ভুল ডিসিশনটাই কিন্তু পুরোপুরি তাদের জন্য একটা হার্মফুল হয়ে গেছে। এবার শিনোর তরফ থেকে শিনো কিল ফেলে কিল পয়েন্টটুকু সিকিউর করার একটা চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন, যেখানে অনেকটা সময় পর্যন্ত তারা হোল্ড করেছিল। ইয়ান এই সিচুয়েশন থেকে তারা বের হওয়ার একটা ট্রাই তো করবেনই, বাট এঞ্জেল লাইটের একদম কর্নার সাইড ধরে রাখার যে একটা প্রবণতা দেখা যাচ্ছে সেই জায়গা থেকে কিন্তু খানিকটা কিল পয়েন্ট এবার সিকিউর করে রাখতে পারবেন পুরো দলটা। এন্ড সেই সিকিউর তারা করতে পারলে কিন্তু এখান থেকে আজকে কোয়ালিফায়ার চান্সটা তারা আরো এনহান্স করতে পারবে, বাট রাইট নাও তারা ঘরের মধ্যে দেখতে পাচ্ছে অবশ্যই ঘাপটি মেরে চুপটি করে বসে আছে। তবে ওয়ার গড তারা সেই ব্যাক টু ব্যাক উইয়ার নেওয়ার জন্য তারা সব রকম সিচুয়েশন মেনটেন করছে। তবে আজকে গেম চেঞ্জ এখনো করতে পারে এমজিই বা ইএন না, বাট সেই সুযোগ দেওয়া হবে কিনা সেটা অবশ্যই দেখার বিষয়। এসআরই কামব্যাক করেছে, যেটা আমি এক্সপেক্ট করছিলাম সেটা অবশ্যই করে দেখিয়েছে। শ্যাডোরেন স্পোর্টস এমনই, তারা কিন্তু অবশ্যই খুবই কম তাদের অডিয়েন্স ডিসঅ্যাপয়েন্ট করে থাকে, বাট আরো হয়তো ভালো করতে পারতো, যেখানে তাদের কাছে কোনো হয়তো বা সন্দেহই থাকতো না যে এসআরই কনফার্ম করতে পারে তাদের এই যে কোয়ালিফাইটা, বাট নাও করতে পারে এরকমের মধ্যে এসআরই আজকে নাই করতে পারতো, বাট ভাগ্য খারাপ, কিছুই করার নেই। আরটিজি গন হয়েছে, দেখতে পাচ্ছি আমাদের চ্যাম্পিয়ন এরিনা তারাও শাটডাউন হয়ে গেছে। ধীরে ধীরে কিন্তু অবশ্যই স্কোয়াডের কমতি হয়ে যাচ্ছে, প্লেয়ারের কমতি হয়ে যাচ্ছে, বাট এখন যতটুকু এরিয়া এখানে সার্কেলের মধ্যে বাকি আছে এই জায়গাতেও কিন্তু 16 জন প্লেয়ার অনেকটাই বেশি অ্যামাউন্ট। এবার দেখতে পাচ্ছি ধীরে ধীরে প্লেয়ারগুলো শর্ট রেঞ্জে আসবে, পুরো ওপেন গ্রাউন্ডে আসবে। ওয়ার গড থেকে এবার বেরোনোর সময় কিন্তু অনেকগুলো প্রবলেম ফেস করতে হতে পারে, বিকজ তাদের কম্পাউন্ডমেন্টের মধ্যে আরো দুইটা স্কোয়াড অ্যাভেলেবল, বাট ইউকে সম্পূর্ণ ডিলিট করে ফেলা হয়েছে। সামনে থাকবে শ্যাডো রেইন, ইটস গোনা বি আ 4v3 এন্ড ইটস আ নকআউট। 2v1 এ শ্যাডো রেইনের আরো একজন তাকে ধসিয়ে এখান থেকে দেওয়া হয়েছে। ওয়ার গড তার রাইট সাইড রোটেশন শুরু করে দিয়েছে, ঘরের মধ্যে এখানে অলরেডি একটা ফাইট চলছে, সেই ফাইটে ওয়ার গড থার্ড পার্টি করবে এবং আরো একটা স্কোয়াড তারা এখানে পতন ঘটিয়ে দেবে, দেয়ার ইজ নো ডাউট। এখন তো কিন্তু ওয়ার গডের কেউ ফ্যাটাল ড্যামেজও হয়নি, একবার জন্য কেউ এখানে নকও খায়নি, এবং এইটাই বলে দিচ্ছে যে ওয়ার গডের কাছে এখনো পর্যন্ত প্রপার প্রিপারেশন এখানে রয়েছে, লুটটা ঠিকঠাক, ভেস্ট হেলমেট অল ইজ ওয়েল। সো এখানে ওয়ার গড কার কোনো টাপ, দেখুন ওয়ার গড একটা ভালো চাল চলেছে এই মুহূর্তে, তারা কিন্তু
কিন্তু একদম সম্পূর্ণ ফাইট যুক্ত হয়ে যায়নি, কারণ তারা জানে যে বাকি টিমগুলো তারা থার্ড পার্টি অপেক্ষা করছে। যখন একদমই সাইকেল ছুটে আসবে, বাকি টিমগুলো আর কোথাও যাওয়ার জায়গা পাবে না ফাইট না করা ছাড়া, তখনই কিন্তু এখানে ওয়ার্ল্ড স্ট্রাইক করবে এবং ব্যাক টু ব্যাক বুয়া তারা আজকে দখল করে নেবে। সামনের টিমগুলো আস্তে আস্তে কিন্তু এক জায়গা হয়ে যাচ্ছে, ফাইট তারা শুরু করে দিবে, তাদের ম্যান পাওয়ার আরো কমে যাবে এবং যা অবশ্যই ওয়ারগডের জন্য একটা অ্যাডভান্টেজ। এবং আজকে মানতেই হবে আপু যে ওয়ারগডের লাকটা অনেক ভালো। আগের ম্যাচেও এই ম্যাচও দুইটা ম্যাচ তারা কিন্তু দেখতে পাচ্ছি লেট গেমে একটা বেশ ভালো অ্যাডভান্টেজ পেয়ে গেছে, এন্ড যেখান থেকে তাদের জন্য বুয়ানেটা বারবার ইজি হয়েছে। এবং এই কথাটা আমি আজকে প্রজেক্টের শুরুতেই বলেছি যে ওয়ারগডের জোন প্রেডিকশন একদমই ভিন্ন লেভেলের ভাই। আর যেখানে এনআরএক্স জর্ডের মতো স্নাইপার আছে, এই বান্দা তো কাউকে ছাড় দেবে না যখন লেট গেমে তারা এত ভালো জায়গা পাবে। কাম অন, দিস ইজ দ্য এনআরএক্স জর্ড, যার কথা আমি বারবার বলেছি। লেটস গো, হি ইজ আ ভেরি এক্সপেরিয়েন্স স্নাইপার এবং জানে লেট গেমে কিভাবে থার্ড পার্টি করতে হয়। একটা চার্জ এখানে করছেন, এন্ড লেটস দেখা যাক অবশ্য অপর টিমের অবস্থা এবার কি হয় তার এই স্নাইপিং এর কারণে। স্নাইপিং চার্জগুলো প্রপারলি তো করে যাচ্ছেনি, বাট এবার নিজের রুফটপটাকে যেন ধরে রেখেছে অ্যানোরেক্স শট। 7 ক্লিয়ার কিল পয়েন্ট অলরেডি কমপ্লিট করেছে। একদিকে আমাদের স্নাইপার প্লেয়ার ওয়ারগড থেকে থাকছে অ্যানোরেক্স শট, অন্যদিকে এমজি থেকে রয়েছে কিন্তু জোকার। দুটি টিমের এই দুটি প্লেয়ার ডেঞ্জারাস লেভেলে পারফর্ম করলে এবার যেন একে অন্যের বিপরীতে দাঁড়িয়ে রয়েছেন। কতক্ষণে শটটা কে আগে কানেক্ট করতে পারে, কার হেলমেটটা আগে উড়িয়ে দিতে পারে, সেই সিচুয়েশনটাই ক্রিয়েট করে একটা ট্রাই করে যাচ্ছে। জোকারকে স্পট করেছিল, বাট শটটা মিস হয়ে গেছে অ্যানোরেক্স জর্জের সাইডে থেকে। বাট এনজো লাইটের লাস্ট ওয়ান প্লেয়ার এখনো পর্যন্ত সার্ভাইভ করছে। এমজি এই 3টি প্লেয়ার রয়েছে, 3 ভার্সেস 4 একটা সিচুয়েশন। এবার কোন দলটা বুয়াটা গ্র্যাব করতে পারবে? ওয়ারগড ধীরে ফ্রন্টের মধ্যে এগিয়ে আসে। ইনসাইড একটা লো হেলথের মধ্যে থাকলেও নিজের হেলথ থেকে আরো একবার বাইরে তুলছে। জোকারের তল থেকে আরো একবার ড্যামেজ গুলো ড্রপ করে একটা ট্রাই করে যাচ্ছেন। টিজি তার লো হেলথের মধ্যে থাকলেও নিজের হেলথকে রিকভার করার একটা ট্রাই। লাস্টলি একটা ব্যাটল, 3 ভার্সেস 4 একটা সিচুয়েশন। 7 প্লেয়ার রয়েছে কানেক্টেড। সো লেটস সি এবার যেন এই ম্যাচের সেই কাঙ্ক্ষিত মোমেন্ট, সেই বুয়াটা কোন দলটা গ্র্যাব করতে পারে। এমজি ভার্সেস ডাব্লিউজি, বাট ক্লিয়ারলি ডাব্লিউজি কাছে অ্যাডভান্টেজ, যেখানে 4v4 এ ডাব্লিউজি কাজ করলে ইম্পসিবল হয়ে দাঁড়িয়েছে, সেখানে 4v3 ম্যাজিকটা এখানে এমজি করতে পারবে কিনা। অলমোস্ট সেখানে না, ওয়ার গডের কাউন্টার প্যাকেজ ধ্বংসে যাবে এমজি। আর সেখানে সেকেন্ড ম্যাচের বাদা বুম বুইয়া 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 কমপ্লিট। ব্যাক টু ব্যাক ডমিনেশন, ব্যাক টু ব্যাক আনডিসপিউটেড, আনডিফিটেড, ইমুভেবল এখান থেকে আজকে ওয়ারগড থেকেছে এবং দেখিয়ে দিয়েছে যে বারমুডা বাপ্পারকে চুরি, ম্যাপ ডাজন্ট ম্যাটার, স্কোর স্ট্র্যাটেজি চেঞ্জ হচ্ছে সেটাও কোনো ম্যাটার করে না, সেটাও কোনো ওয়ারগডের উপরে ইম্প্যাক্ট ফেলে না। তারা এখান থেকে দেখিয়ে দিয়েছে যে আজকের কোয়ালিফাই তাদের জন্য কোনো ব্যাপারই না এবং এই বই করে তারা সেমিফিনালে, এই বই করে তারা গ্র্যান্ড ফিনালে তো ডমিনেশন করতে চলেছে। লেট মি টেল ইউ গাইস, ওয়ারগড ইজ দ্য নেক্সট বিগ থিং, তা আপনারা তো অলরেডি বুঝে গেছেন। এবং সেখানে আজকে তারা যে ডমিনেশন দেখিয়েছে, এমন না যে লবিটা খুবই ইজি ছিল, কোনোভাবেই না গাইস, বাট সেই লবিতে ওয়ারগড একদম ইজিলি খেলেছে। অনেক সময় দেখা যায় যে একটা টিম ডমিনেট করছে, বাট তারা হয়তো বা মাল্টিপল টাইম কিছু কিছু প্রবলেমের মধ্যে পড়ে যাচ্ছে, লাইক তাদের প্লেয়ার 3 এলিমেন্ট হয়ে গেছে, একটা সোলো প্লেয়ার সার্ভাইভ করছে, বা তারা ফাইট নিতে পারছে না, তারা বারবার একেবারে স্প্লিট হয়ে যাচ্ছে। এমন সিচুয়েশন ফর আ সিঙ্গেল টাইম আমরা ওয়ারগডকে দেখতে পাইনি, কারণ তারা ইচ এন্ড এভরি টাইমই একদম ইজি ফাইট নিয়েছে। 4v4 হোক, থার্ড পার্টি হোক, ইট ডাজন্ট ম্যাটার, তারা প্রত্যেকবারে কিন্তু ফায়ার পাওয়ারটা চমৎকার অ্যাডভান্টেজ নিয়েছে এবং সেখান তারা একের পর এক স্কোয়াডের এই টুর্নামেন্টে ভালো করার স্বপ্ন ধ্বংস করে দিয়েছে, ভেঙে চুরে চুরমার করে দিয়েছে। আনডাউটেডলি ওয়ারগড ইজ দ্য টেবিল টপার, বাট সেইখান থেকে বাকি টিম কারা থাকবে এখানে যারা কিনা কোয়ালিফাই করে যাচ্ছে সেটাও কিন্তু অবশ্য ম্যাটার। আজকে সেকেন্ড সেমিফাইনালে 2টা ম্যাচ কমপ্লিট হয়ে গেছে, পারফরমেন্স করার আর কোনো চান্সেস নেই, এবার জাস্ট দোয়া মোনাজাত করতে হবে করে এখানে কোয়ালিফাই হয়ে যায়। বাট আমি এখানে আজকে অলরেডি একটা বলে দিয়েছি সিচুয়েশন যে টিমটা আজকে 20+ স্কোর করতে পারবে ওই টিমের কাছে কোয়ালিফাই করার চান্সেসটাই বেশি, কারণ আমরা দেখেছি কিন্তু বিগত সেমিফাইনাল গ্রুপ এ তে 18 পয়েন্ট নিয়েও কিন্তু এখানে একটা স্কোয়াড কোয়ালিফাই করে গেছে। সো লাক যদি ভালো থাকে তাহলে পসিবল, কারণ 20 স্কোর করলে খুবই কম চান্স থেকে কোয়ালিফাই করার। তবে যেহেতু এখানে আজকে ওয়ারগড আবার 1 সারে ডমিনেশন করেছে, সে কারণে বলা যায় যে 20 কম যে টিমগুলো আজকে স্কোর করেছে ওদের জন্য কোয়ালিফাই করার একটা চান্সেস রয়েছে। সো লেটস সি, দেখা যাক কি হয়। দেখে নিবে ওভারঅল স্ট্যান্ডিংসে কোন কোন টিমগুলো তাদের কোয়ালিফিকেশনটা নিশ্চিত করতে পারছে। বাট সেই সাথে ওয়ারগডের ভাই লিটারালি পারফরমেন্স অ্যামেজিং লেভেলে ছিল। লাস্ট মুহূর্তে আই গেস 28 স্কিল পয়েন্ট তারা কমপ্লিট করেছিল যদি আমি ভুল না হই। অ্যান্ড সেই জায়গা থেকে দুটি ম্যাচের মধ্যে ভুইয়া সেমিফাইনালের মঞ্চে যেখানে টান টান উত্তেজনাটা হচ্ছে, ইটস অ্যামেজিং পারফরমেন্স। বাই দ্য ওয়ে রাইট নাও আমরা চলে যাচ্ছি আমাদের আজকের দিনের এইবার সেমিফাইনাল গ্রুপ বি এর
মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হয়ে যাচ্ছে কে? দ্যাট ইজ আওয়ার WG Sath from Oya God. Total elimination 14, assist 11 and damage deal করেছেন 5031 and তার মোস্ট ইউজেস গান রয়েছে কিন্তু এই ম্যাচের মধ্যে টোটাল দুইটা ম্যাচের মধ্যে M590 আউটস্ট্যান্ডিং পারফর্ম করেছেন। কংগ্রেচুলেশনস এগেইন WG Sath from Oya God. And the War God, expectedly they are the table topper. সেখানে থাকছে অবশ্যই ম্যাঙ্গানিজ স্পোর্টস, যাকে আজকে War God কে সবথেকে বেশি প্যারা দিয়েছে। Shadow Rain, this is my team guys, তাদের আমি এক্সপেকটেশন একটা হাই রেখেছিলাম, তারা সেটা পূরণ করে দেখিয়েছে। কোয়ালিফাই তারা এখানে করেছে 31 স্কোর নিয়ে। ব্লেজিং ইগলস উইথ 27 স্কোর, এনজো এলিট উইথ 27 স্কোর, রয়্যাল টাইগার্স দ্য RTG যাদের এখানে ট্যাগ ছিল তারা করেছে এখানে 21 স্কোর। বাট ও মাই গড আপু, নিয়ন গেমিং জাস্ট 1 পয়েন্টের জন্য তারা এখান থেকে আজকে ডিসকোয়ালিফাইড হয়ে গেছে। অ্যান্ড একটা পয়েন্টের জন্য ডিসকোয়ালিফিকেশনটা মানতে হয়তো বা খানিকটা কষ্টই হয়ে যাবে, বাট কোনো ব্যাপার না। বেটার লাক নেক্সট টাইম, এটাই বলতে হবে। সান্ত্বনা ছাড়া আর কিছু বলার নাই। বাট ফ্ল্যাশ স্পোর্টস রয়েছে 19 পয়েন্টে, ওর স্পোর্টস রয়েছে 16 পয়েন্টে, অলসো আমাদের ক্রিটিক্যাল ফোর্স রয়েছে 11 পয়েন্টে, চ্যাম্পিয়ন অ্যারেনা 10 পয়েন্ট কমপ্লিট করেছেন টোটাল, অলসো DRX গেমার কমপ্লিট করেছেন 5 পয়েন্টে। একদমই যদি লক্ষ্য করা যায় just one-sided dominationটাই বলবো, because Oya got 65 and second number position যদি বলতে যায় 35, মানে একদম 30 পয়েন্টের একটা গ্যাপ রয়েছে। এই one-sided dominationটা এখানে হলেও যেন আমাদের সেমিফাইনাল গ্রুপ এ এর মধ্যে যে সকল টিমগুলো রয়েছে সেই ক্ষেত্রে one-sided domination আই গেস ফাইনালে আমরা দেখতে পারবো না, বাট ফাইনালে হাড্ডাহাড্ডি একটা লড়াই হয়তো বা হবে আমাদের ঢাকা ডিভিশনের মধ্যে। বাট দেখতে দেখতে আজকের দিনে আমাদের ঢাকা ডিভিশনের দুর্দান্ত সেমিফাইনাল গ্রুপ এ অলসো বি কমপ্লিটেড। ইয়েস এক্স্যাক্টলি, এবং এরই মাধ্যমে এখান থেকে আজকে সেমিফাইনাল রেসটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো গাইস যারা কিনা এতক্ষণ ধরে সাপোর্ট দেখিয়েছেন, সাথে ছিলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ নেক্সট কোন স্টেজে আপনাদের সাথে আরো একটি বার। আজকে আমার তরফ থেকে আমি আব্দুর রহমান বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। অ্যান্ড রাইট নাও আমি বিদায় নিয়ে নিব। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, অ্যান্ড এতক্ষণ পর্যন্ত আমাদেরকে সাপোর্ট করার জন্য অলসো ধন্যবাদ আমাদের মিস্টার চিপোলার ভাইয়াকে। এত দুর্দান্ত টুর্নামেন্টগুলোতে উনি অ্যারেঞ্জ করেছেন, প্রত্যেকটা ডিভিশনের জন্য অ্যারেঞ্জ করেছেন। সো আপনারা যারা এখনো পর্যন্ত পার্টিসিপেট করেনি, আপনার এলাকাতেও কিন্তু হতে যাচ্ছে, আপনার বিভাগেও হতে যাচ্ছে নেক্সট টুর্নামেন্ট। সো অবভিয়াসলি সকল ধরনের আপডেটগুলো পেতে চাইলে মিস্টার চিপোলারের সাথেই থাকতে হবে। রাইট আমি তাই বিদায় নিতে আসছি, অ্যান্ড সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রিয়জনের খেয়াল রাখবেন। চারপাশে সব কোলাহল যেন মিলিয়ে যায় নিমিষে। মনে হয় পুরো শহরটা নিস্তব্ধ হয়ে অপেক্ষা করছে একটা বিশেষ কোনো মুহূর্তের জন্য। গেমের ভেতরে আমরা ম্যাপের প্রতিটি কোণা খুঁটিয়ে খুঁটিয়ে দেখি। 100 মিটার দূর থেকেও আমরা ঠিক বুঝতে পারি আমাদের কোনো এক টিমমেট বিপদে পড়ল কিনা। আমাদের হয়তো রিয়েল লাইফে কখনো দেখা হয়নি, অথচ গেমে তাকে রিভাইভ দিতে এনিমির মধ্যে ছুটে যাই, ফাইট করি, রিভাইভ করি। কিন্তু একবার চারপাশটা তাকিয়ে দেখো, এই ম্যাপটা তো আমাদের স্ক্রিনের চেয়েও অনেক বড়। এখানেও তো আমাদের আস্ত একটা স্কোয়াড আছে। এই যে গার্ড মামা, ডেলিভারি রাইডার, কিংবা ওনাদের মতন মানুষগুলো যারা আমাদের চেয়েও অনেক বিশাল এক চ্যালেঞ্জিং ম্যাপে লড়ে যাচ্ছে। ওরাও তো আমাদেরই সোসাইটির, আমাদের আপন, আমাদের এই বিশাল পৃথিবী নামক টিমেরই অংশ। তবে তফাৎটা কি জানো? কখনো কখনো ওরা লাইফের এই গেমটা খেলছে একদম শূন্য হাতে, কোনো লুট ছাড়াই। আর তাই তো স্টার্ট হয়েছে ফ্রি ফায়ার ট্রেজার শেয়ার ইভেন্ট। এই রমজানে আমাদের ডোনেট করা প্রতিটি ফ্রি ফায়ার কয়েন ইম্প্যাক্ট রাখবে রিয়েল লাইফে। অসহায়দের জন্য পৌঁছে যাবে ইফতার সাপোর্ট, আর বাচ্চারা পাবে বই, খাতা আর ডিজিটাল ক্লাসরুম ইকুইপমেন্ট। চলো আমাদের গেমিং ভাইবস পৌঁছে দেই সবার কাছে, রিয়েল লাইফে, রিয়েল পারপাসে। আমিও আছি, I am in. আমিও আছি। We are all in. গেমার্সরা জানে স্কোয়াড নিয়েই জিততে হয়, কাউকে পিছনে ফেলে নয়। পুরো টিম মিলে মাইলস্টোন কমপ্লিট করলেই তো বুইয়া ফিলটা আসল হয়। না কোনো ড্রামা, না কোনো স্যাড মিউজিক। লেটস জয়েন ফ্রি ফায়ার ট্রেজার শেয়ার ইভেন্ট আর মাইলস্টোন কমপ্লিট করে চলো রমজানের আনন্দ ভাগ করি সবার মাঝে।
দাঁড়াবেন রাত ভাই, ফাইনাল শুরু করার আগে একটু হাত গরম করে আসি। মিস্টার ত্রিপোলার ভাই, আপনার সাথে তো দেখা হচ্ছে সিএসএ শো ম্যাচে, দেখি এইবার কে জেতে।